স্বাধীন বাংলাদেশের সকল স্বাধীন নাগরিকদের বিজয়ের শুভেচ্ছা। বিগত 1 মাস ধরে আমরা যা কিছু দেখেছি, যা কিছু অনুধাবন করতে পেরেছি, আমাদের চোখ এবং অনুধাবন ক্ষমতা কোনো অংশ ছোট হয়নি, বন্ধ হয়নি, বরং বড় হয়েছে এবং আমাদের চিন্তার যে মুক্তি আমরা এতদিন ধরে কাম্য করছিলাম, সেটি আমরা অর্জন করতে সফল হয়েছি। কিন্তু এখনও আমাদের আবেগে অনেক রকমের ভয়, আতঙ্ক ছড়িয়ে আছে এবং আমরা একই সাথে যে অভিজ্ঞতাগুলো দিয়ে গিয়েছি, সেখান থেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে কিছু কথা আসলে বলার আছে, কিছু চিন্তা আসলে প্রকাশ করার আছে এবং নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ আছে। আজকে আমরা যে বাকস্বাধীনতা পেয়েছি, সেই বাকস্বাধীনতাকে আমরা সর্বোচ্চভাবে ব্যবহার করব এবং শক্তির সাথে প্রত্যেকটি নাগরিকের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত করে আমরা চাই যে সকলের মধ্যে সেই সাহস তৈরি হোক যে আমরা স্বাধীন বাংলাদেশকে কিভাবে পুনর্গঠন করব। আপনারা আজকে আমাদের এই আলোচনাকে একটি আড্ডা হিসেবে দেখতে পারেন কিংবা একটা সুসংগঠিত পডকাস্ট হিসেবেও গ্রহণ করতে পারেন, সেটা আপনাদের বিষয়। এবং আমাদের প্রত্যেকজন আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের বিগত 1 মাসের অভিজ্ঞতা, আমাদের চিন্তা এবং আমরা আসলে কোন দিকে যাচ্ছি সেটার একটি পর্যালোচনা। আমি রোকাইয়া ইসলাম মুমু, ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এবার আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাচ্ছি আকাশ ভাইয়ের কাছে। ধন্যবাদ। আমি মিনহাজুর রহমান আকাশ। আমি একজন ফিল্ম মেকার। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। নাট্যকলা বিভাগে আমি পড়তাম, 42তম আবর্তন। প্রথম কথা হচ্ছে আসলে গত 1 মাস বা 35 দিনে যেই বিপ্লবটা ঘটলো বাংলাদেশে, আসলে সেটাকে আসলে আমরা সবাই বিপ্লব হিসেবেই বলছি, জুলাই বিপ্লব বলছি আমরা। সেটার কারণ আমরা জানি। কারণটা হচ্ছে যে যেই ফ্যাসিস্ট একটা রেজিম বাংলাদেশে গত 15 বছর ধরে ছিল, সেইটা জনগণের নেতৃত্বে, মূলত ছাত্র জনতার নেতৃত্বে একটা পরিণতি পায়, যেটা আমাদের সবারই কাম্য ছিল, যে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ছুঁড়ে ফেলতে পেরেছি। উনি ওনার প্রাণ নিয়ে আসলে পালিয়েছেন বলা যায়। সেটাকে আমরা মনে করি বাংলাদেশের ছাত্র জনতার একটা মহা বিজয় এবং এটাকে অনেকেই এর মধ্যে আসলে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বলছি, আমরা সবাই বলছি। তো সেইখানে আসলে সবার আগে আমি যাদের নেতৃত্বে, মূলত আমরা জানি যে সমন্বয়ক ছিলেন, প্রথমে 65 জন ছিলেন, পরে ওনারা 155 জন 56 জন এরকমও ছিলেন। অনেকে আবার কমিটিতে হয়তো ছিলেন না, কিন্তু সমন্বয়ক হিসেবে নিজেরা কাজ করেছেন। তাদের সবাইকে আমি স্যালুট দিতে চাই, লাল সালাম দিতে চাই। এবং মানে সেটা আসলে কীভাবে এই কৃতজ্ঞতা প্রকাশ করব বা আসলে কি বলবো, সেটা আসলে আমার ভাষা নাই। আমাদের জেনারেশন 90s কিড বলতে পারেন। জেনারেলি আমার জন্ম যেমন 1992 সালে, এখন আমার 32 বছর বয়স চলছে। তো আমিও একসময় রাজনীতি করতাম। সেই সময় আমরা অনেক চেষ্টা করেছি, অনেক কিছু করেছি। প্রশ্ন ফাঁস আন্দোলন তার থেকে শুরু করে তারপর মানে সড়ক আন্দোলন, তনু হত্যা মুভমেন্ট, আরও নানান কিছু, সেগুলো মানে অনেক আন্দোলন হয়েছে আমাদের। কিন্তু আসলে এই জেনারেশন 2024 সালে এসে যাদের আমি বলতে পারি আমাদের জেনারেশনের পক্ষ থেকে যে আমরা এবং আমাদের পূর্বতন যারা জেনারেশন, আমরা সবসময়ই মানে জেনারেলি আমরা ভেবেছি যে জেনজি আসলে অ্যাপলিটিক্যাল, দে ডোন্ট নো এনিথিং, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড সোসাইটি, এবং তাদের এগুলো নিয়ে আসলে কোনোই মাথা ব্যথা নেই। কিন্তু পরে আমরা আসলে যেটা দেখতে পাইলাম বিস্ময়করভাবে, যে এটা আমরা বুঝতে পারলাম যে আসলে যেটাকে আমরা পলিটিক্স ভেবেছিলাম বা আমরা যেভাবে দেখতাম, এর একদমই একটা অন্য জায়গা থেকে, একদমই একটা অন্য বলা চলে বিপরীত জায়গা থেকে, যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের, যেমন আমরা যখন আন্দোলন করতাম আমরা সবসময় ভাবতাম যে একটা দলের অধীনে যদি একটা আন্দোলন না হয় বা একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে যদি একটা কিছু না হয়, তাহলে তো এটা সুসংবদ্ধভাবে আসলে কিছু হইতে পারে না, বা সেইখান থেকে আসলে বড় কোনো রাজনৈতিক ফলাফল আমরা আশা করতে পারি না। এরকম অ্যানালাইসিসই আমার মনে হয় যে বাংলাদেশের আসলে বেশিরভাগ মানুষেরই ছিল, এবং যারা বিশেষ করে বামপন্থী রাজনীতি করতেন তাদের সবারই ছিল। সেটা আমি নিজে আসলে যেহেতু বামপন্থী রাজনীতি করেছি একসময়, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বদরুদ্দীন ওমর পোর্শনের সঙ্গে যুক্ত ছিলাম। সো সেটা আমি আপনাদেরকে কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। সেই কারণে এই আন্দোলনটার গুরুত্ব, বা যেটাকে আমি বলতে চাই যে বিপ্লব, সেই গুরুত্বটা আরও অনেক বেশি। যে কেন বেশি? কারণটা হচ্ছে এটা একটা নতুন ধরনের পলিটিক্স। একদমই যদি আমরা দার্শনিকভাবে চিন্তা করি বা
একদমই যেটাকে আমরা বলবো যে দার্শনিক ধারণাগত জায়গায় যদি আমরা এই মুভমেন্টটা বা এই আন্দোলনটা এই বিপ্লবটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এখানে অনেক নতুন ব্যাপার ঘটেছে, যেটা আসলে আমরা আগে কখনো খুব একটা ভাবিনি। এবং আমি মনে করি এখন অবশ্যই আমাদের বিজয়ের এটা প্রারম্ভিক একটা অংশে আমরা রয়েছি, এবং সেটা নিঃসন্দেহে আরও অনেক কিছু বাকি আছে। কিন্তু আমরা আসলে বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি খুবই আশাবাদী যে এই দেশটা বদলাবে, যেটা 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 আমরা সবাই আশা করি। আমি একটা খুবই উল্টোপাল্টা বলছি, আমি একটা অভিজ্ঞতা বলি। আমরা যখন ছোট ছিলাম, ধরুন যখন আমরা 4-5-এ পড়তাম, তখন হচ্ছে আমাদের রচনা আসতো, নিশ্চয়ই আপনারা রচনা লিখেছেন, আমাদের সময় আমরা বেশি লিখেছি, গরুর রচনা থেকে শুরু করে সব কিছু। তো আমরা একটা রচনা লিখতাম যে দেশপ্রেম নিয়ে আমরা রচনা লিখতাম, এবং সেটা আসলে ওই সময় বইয়ের মধ্যেও খুবই ভেইগভাবে দেওয়া থাকতো, আমরাও খুব একটা বুঝতাম না, হয়তো এক ধরনের আবেগ ছিল মূলত আসলে দেশ নিয়ে মানুষের যে একটা আকাঙ্ক্ষা থাকে বা ভালোবাসা থাকে সেই জায়গা থেকে। কিন্তু সেই সময় দেশপ্রেম আসলে একটা ভেইগ আইডিয়া হিসেবে প্রধানত আসলে বই পুস্তকে লেখা থাকতো, এবং আমরাও মোটামুটি দেশপ্রেম, হ্যাঁ দেশকে ভালোবাসি, সোনার বাংলা গাই, এরকম জায়গা থেকেই দেশপ্রেমটাকে আসলে নিয়েছিলাম। কিন্তু খুব অদ্ভুতভাবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, গত প্রায় 10 বছর আমি বলবো, আমার অবজারভেশন যেটা বলে যে গত 10 বছরে আমরা আসলে দেশপ্রেম শব্দটাই খুব একটা শুনি নাই। এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু মানে দেশপ্রেম শব্দটাই আমরা খুব একটা দেখি নাই কোথাও, খুব একটা শুনি নাই। এটার কারণটাও খুবই আমরা সবাই জানি যে আসলে যে অবস্থা দেশে চলছিল, বা দেশের যে রুলিং ক্লাস বা রুলিং পার্টিরা, তারা আসলে এই সমস্ত কিছু জনগণকে ভুলিয়ে দিতে পেরেছিল একভাবে বলা যেতে পারে, এবং তাদের যে রাজনৈতিক জায়গা সেখান থেকে, সেটা আমরা আসলে জানি যে বিএনপি জামাত জাতীয় পার্টি, তারা তাদের রাজনৈতিক যে লক্ষ্য আছে বা তাদের যে ইডিওলজি প্রধানত, সেটা আসলে জনগণকে দিয়ে এবং মিডিয়া থেকে শুরু করে সকল কিছুর মুখ বন্ধ করে তারা তাদের নিজস্ব সেল থেকে একভাবে বলা যেতে পারে যে নিজেরাই যে ইডিওলজি কিংবা ক্ষমতায় থাকার জন্য তাদের আওয়ামী লীগের হয়তো দরকার হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তীতে আর একটা বাইনারি অপোজিশন তারা তৈরি করলো, রাজাকার, তারপরে ব্লগারদের তারা একসময় হত্যা করলো 2000, আমরা জানি যে শাহবাগের যে আন্দোলন, তারপর এই ঘটনাগুলো ঘটে। তো এই সমস্ত রাজনৈতিক কার্ড তারা প্লে করলেন। বিএনপিও তাদের মতো করে একসময় করেছিল, জঙ্গির ঘটনা আমরা জানি, বা ন্যাশনালিজমের কথা আমরা জানি, সমস্ত কিছু। তো এই সমস্ত কিছুর কারণে দেখা গেছে যে আসলে বাংলাদেশের বলা চলে মানে বেশিরভাগ মানুষই আসলে মনে করতেন যে দেশপ্রেমের আসলে কোনো অর্থ নাই, বা দেশপ্রেম তো এটা আসলে কীভাবে হইতে পারে, একটা দেশে আমরা থাকি, সেই দেশে তো আমার কোনো অধিকার নাই, বা মানে এইখানে তো আসলে কী হবে আরে আমরা জানি, এরকম একটা বেসিক অ্যাভারেজ এরকম একটা জায়গায় চলে এসেছিলাম। এবং আমরা জানি যে বিগেস্ট, ওই যে একটা মিম আপনার ফেসবুকে দেখা যায় যে বিগেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ দ্য কান্ট্রি। তো এই যে জায়গাগুলো হয়েছে বাংলাদেশে, সেটা আসলে আমাদের রুলিং পার্টিরা 1971 সাল থেকে তারা তাদের যে স্বার্থ ছিল, বা তারা তাদের যে ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, সেসব চরিতার্থ করতে গিয়ে জনগণকে সবচেয়ে বেশি প্রান্তিক হিসেবে তারা পরিণত করেছে। তো এই জায়গা থেকে যদি আমি বলি যে বাংলাদেশের মানুষ এইটা আসলে কেন গুরুত্বপূর্ণ, বা কেন এটাকে বিপ্লব বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি তরুণ প্রজন্ম এবং জেনারেশন জির কথা বলবো, এবং তার পরবর্তীতে হয়তো আমরাও আছি 90s কিড, এবং মানে যৌবন তো আসলে বয়স দিয়ে হয় না, বা যুবক তো আসলে বয়স দিয়ে হয় না, যারা আসলে নতুন ধারণা, নতুন কোনো কিছুকে আপনার স্বাগত জানাতে পারে, বা সেটার সঙ্গে থাকতে পারে, সেটা বুঝতে পারে, তাদেরকে আমরা আসলে তরুণ বলতে পারি। তো সেই দিক থেকে আসলে বাংলাদেশে আমি মনে করি যে এখন আসলে সব মানুষই বলবো আমি যে একটা বিরাট আশার মধ্যে তারা আছে। হ্যাঁ, এই যে বিএনপির আমরা দেখছি অলরেডি তারা মাঠে নেমে গেছে, আসলে তারা তাদের মতো করে এক ধরনের মুভ করা শুরু করছে। আপনারা নিশ্চয়ই জানবেন ঘটনাটা যে 1969-এ যখন গণ অভ্যুত্থান হয়, সেই সময় ভাসানীর নেতৃত্বে হয়েছিল, ভাসানীর নেতৃত্বে ছাত্র সংগঠন, ছাত্ররা বা সবাই এক ধরনের সেটার সঙ্গে ছিল, বা তারপরে ঘটনাটা ঘটে। এরপর আমরা দেখি এর কিছুদিন পরেই হচ্ছে শেখ মুজিবুর রহমান জেল থেকে বের হওয়ার পরে আওয়ামী লীগ মাওলানা ভাসানীকে একদমই না জানিয়ে তারা নিজের একটা সম্মেলনে ডাক দেয়, সেখানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, এবং একভাবে ওই অভ্যুত্থানটা আওয়ামী লীগ আসলে নিজেদের হাতে নিয়ে নেয়। এখন ঠিক একই রকমেরই ঘটনা বিএনপি করার চেষ্টা করছে। আমরা গতকালকে মির্জা ফখরুলের বক্তব্য দেখলাম, তিনি বললেন যে তারেক জিয়ার নেতৃত্বে ছাত্রদেরকে তিনি ধন্যবাদ দিলেন, যারা আমরা ছিলাম গৌণ শক্তি, এবং তারা ছিলেন সেই সুদূর লন্ডন থেকে উনি সাইবার কেবলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে বিপ্লবটা সাধন করছেন, সেইটার আড়ম্বরতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানতাম এটা আসলে বাংলাদেশের এই পার্টিগুলোর চরিত্র। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এখন এটা বুঝে গেছে আসলে, বিশেষ করে আমি যদি অ্যাভারেজে বলি যে 30-35-এর নিচে যাদের বয়স, বা এর মধ্যে যাদের বয়স, অ্যাভারেজে অবশ্যই
ব্যতিক্রম থাকতে পারেন। তারা আসলে তারা সবাই বুঝতে পেরে গেছেন যে এই 4 দলীয় যে শাসন ব্যবস্থা, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির যে শাসন ব্যবস্থা, সেইটা আসলে দিয়ে পাবলিকের, জনগণের, সাধারণ মানুষের কোনো ধরনের কোনো উপকার, কোনো কিচ্ছুই সম্ভব না, সেটা আমরা সবাই জানি। এবং আমরা যে বাংলাদেশটা চাই সেটা আসলে তাদের দ্বারা গড়া সম্ভব না। ধন্যবাদ ভাইকে। আসলে আমরা অনেক কিছু আসলে আমাদের মধ্যে এখন কাজ করছে, যেরকম বিপ্লব পরবর্তী স্বাধীনতাটাকে আমরা অরক্ষিতভাবে রাখতে চাই না, আমরা নতুন করে কোনো পরাধীন শক্তির মধ্যে ঢুকতে চাই না। এবং আমরা দেখে আসছি যে আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি, সেই স্টুডেন্ট কমিউনিটিকে কত রকমভাবে আসলে দমায় রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের কথাবার্তা থেকে শুরু করে কাপড় চোপড়, আমাদের বিভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয় নিয়ে যে আমাদের মতামত থাকে, শুধু আমাদের কেন, একটা শিশুরও কিন্তু দেশপ্রেম তৈরি হয়, একটা শিশুরও আবেগ হয়, তার দেশকে সে কীভাবে দেখতে চায়, তার দেশের মানুষদেরকে কীভাবে দেখতে চায়। আমাদের বর্তমান যে অবস্থা, যে আমরা দেখি কি যে স্বাধীনতা বা আমরা যে বিপ্লবটা অর্জন করেছি, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমকে তার গণভবন থেকে তার পালিয়ে চলে যাওয়ার মতো একটা অপমানজনক একটা পরিস্থিতি যখন তৈরি হয়, সেখান থেকে আমরা দেখি যে মানুষ খুব দ্রুতই প্রতিহিংসা পরায়ণ কিংবা লোভ লালসার একটা তাগিদ বোধ করে অনেক ধ্বংসযজ্ঞের মধ্যে নিজেদেরকে লেলিয়ে দিয়েছে। এই রাজনীতি কিন্তু সেই ফ্যাসিস্ট রেজিমেরই রাজনীতি, যেই রাজনীতিটা আমরা এত কষ্ট করে, এত জীবনের বিনিময়ে আমরা বলতে পারছি যে আমরা আসলে সেই রকম পরাধীন শক্তির আওতায় থাকতে আর চাই না। নতুন করে দেশ গঠনের জন্য আমরা আসলে সবাই আশাবাদী কেন হচ্ছে, এটাও আমাদের বোঝা উচিত, যে এটা আমাদেরকে প্রত্যেক জনকে, যে ভয়টা থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই ভয়টা থেকে আমাদেরকে আসলে প্রতিনিয়ত আসলে জীবনযাপন করতে হবে মুক্তি নিয়ে। এই জায়গা থেকে আমরা আসলে অনেক কিছু বলতে পারি, যেরকম বিপ্লব পরবর্তী যে দর্শনগুলো আমাদের কি হতে পারে, যে আমরা আসলে আওয়ামী লীগ কিংবা বিএনপির যেই জাতিকে ভেঙে দিয়ে বা একজনের বিরুদ্ধে আরেকজনের যে হিংসা বা ঘৃণা জন্ম দিয়ে যে রাজনীতি, এই রাজনীতি আমরা মানি না, এই রাজনীতি আমরা কখনো মানবও না। এই রাজনীতি মানি না দেখেই মানুষ আজকে জীবন দিয়েছে, এবং প্রত্যেকটা রক্তের দাগ আমাদের এখনও সচেতন বুদ্ধিতে আছে, যে আমরা জানি কারা কারা মারা গিয়েছে। আমরা যখন লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করি, আমরা সবাই আসলে বার্তা পেয়েছিলাম অনলাইনের মাধ্যমে, যে জেলার বাইরে থেকে আমাদেরকে বিপ্লবের ডাক দিচ্ছে। বাংলাদেশ এমন একটা দেশ যে জেলার, আপনি ঢাকার বাইরে থেকে যদি বিপ্লবের ডাক আসে, এই ডাক আসলে আমরা কেউ অগ্রহণযোগ্য কিংবা ধরবো না এইভাবে আসলে চিন্তাও করি নাই। আমরা বুঝতে পেরেছিলাম যে ঢাকার বাইরে জেলাভিত্তিক যেই এক্সপ্লয়টেশন, যে ডিসক্রিমিনেশন, যেরকম বৈষম্য আসলে তৈরি হচ্ছিল বছরের পর বছর, সেটা আসলে একটা স্যাচুরেশন পয়েন্ট হিট করে, যেটার পরে স্টুডেন্টরা আর আসলে মানতে পারে না, তাদের জন্য একটা রাজনৈতিক পরিবর্তন দরকার হয়। যার ফলে আমরা সাভার থেকে যারা যেখানে পেরেছে সবাই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করার চেষ্টা করেছে, কিন্তু আমরা সেখানেও দেখি আমরা প্রতিহত হয়েছি এবং আমাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে আমরা যেন না যেতে পারি। এখন আমাদের বর্তমান বাংলাদেশে আমরা বুঝতে পারি যে এরকম অনেক মানুষের কাছে অস্ত্র আছে, যেগুলা ইল্লিগাল, বেআইনিভাবে অস্ত্র নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, এবং যেটা স্বাধীনতা পরবর্তী সময় একটা বড় সংকট ছিল। এই সংকট আমাদের এখন মোকাবিলা করার মতো অনেক আসলে অ্যাপারেটাস আছে। আমি দেশকে অসহায়ত্বের কোনো মুখে ঠেলে দিতে চাই না, এবং আমরা আসলে কেউই চাই না। সেখান থেকে আমাদের আসলে অনেক বেশি সচেতন হয়ে রাজনৈতিক হতে হবে। আমরা যারা নিজেদেরকে হয়তো ভাবছিলাম অরাজনৈতিক, কিন্তু রাজনীতির একটা কথা শুনে আপনার যদি কোনো চিন্তা আসে, তার মানেই আপনি রাজনৈতিক, এবং এটা মানুষের একটি খুবই সাধারণ প্রবৃত্তি। আমি সুরান আল শামস, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র। আসলে যে আকাশ ভাই যে কথাটা বললেন দেশপ্রেম নিয়ে, এইখানে দেশপ্রেম নিয়ে যে কথাটা হচ্ছে, ওটাতে আমি একটু কথা বলতে চাই। দেশপ্রেম জিনিসটার যে ব্যাপারটা, এটা আমি কখনো বুঝে উঠতে পারিনি ঠিকভাবে, কমপ্লিকেটেড লাগছে আমার কাছে। এইখানে প্রেম তো অনেক জায়গায় হয়, ভাইদের প্রতি প্রেম হয়, পিতামাতার প্রতি প্রেম হয়, যা ধর্মবিহ তাদের স্রষ্টার প্রতিও প্রেম হয়। প্রেমটা যখন এক পথে থাকে বা এক জায়গায় কেন্দ্রিক থাকে, তখন এটাকে প্রকাশ করা বা বিশ্লেষণ করা খুবই সহজ হয়। কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে দেশটা অনেক বড়, দেশপ্রেমের ক্ষেত্রে এটা অত সহজ হয় না। আমি কখনো ওইভাবে বুঝে উঠতে পারিনি আমি দেশে ভালোবাসি কিনা, কিন্তু আমি সবসময় আমার পতাকাটাকে আমার মাথার উপরে রেখেছি। আমি যখন খবর পাই যে এই কোটা বিরোধী আন্দোলনে আবারও সেই স্বৈরাচারী শক্তি আমার ভাইদের উপর, আমার বোনদের উপর আক্রমণ করতেছে, তাদের রক্ত ঝরতেছে, তাদেরকে মার দেওয়া হইতেছে, তাদেরকে হল থেকে বের করতেছে, তখন আমার মধ্যে একটা ক্ষোভ, একটা ক্রোধ জন্মায়।
সেটাও দেশপ্রেম হতে পারে, আমি শিওর না, আমি বলতে পারবো না। আমাদের ভার্সিটিতে অনেক ক্ষুদ্র পরিসরে শুরু হয় প্রথমে, এরপরে আমরা রাস্তা ব্লকেট করি, এরপর আমি 10 নম্বরে যাই। আমার জীবনে আমি সবসময় একটা ভয় থেকে কাটাইছে। আমার বাবা মা আমাকে একটা ভয় দেখাইছে, আমার শিক্ষকরা আমাকে একটা ভয় দেখাইছে। আমার শিক্ষকরা এসে বলতো বিএনপি এই, জাতীয়বাদী এই, আওয়ামী লীগ এই, কিছু বলবা না। কেউ বলতো বিএনপির কাছে যাইও না, কেউ বলতো সিরিয়াস যাইও না, কেউ বলতো আওয়ামী লীগের কাছে যাইও না, সবাই মেরে ফেলবে। তো আমার চারদিকে ছিল শত্রু। এখন এই শত্রুরা যখন রাজনীতি এবং আমার উচ্চস্তরে সব কন্ট্রোল করতেছে, তখন আমি এই দেশটাকে কেমনে ভালোবাসবো, দেশে থাকতে চাবো বা কেন। এরপরে 2018 সালে একটা কথা বলি। 18 সালে আমার বাবা মা আমাকে বের হতে দেয়নি। এখানে একটা কমপ্লিসেন্সের একটা ব্যাপার আছে, তারা কমপ্লিসেন্ট হয়ে গেছে। আমাদের অভিভাবকদের উপর আমরা অনেক ক্ষোভ জন্মাইছে, অনেক অনেক কমপ্লেন আছে আমাদের। কিন্তু এই কমপ্লেন আসলো কোন জায়গা থেকে? তারা এরকম নিশ্চুপ নিষ্ক্রিয় কীভাবে হয়ে গেল, এটা আমাদের বুঝতে হবে। তাদের উপর অত্যাচার করা হয়েছে বছরের পর বছর, যুগের পর যুগ। আমাদের মতো এরকম রাস্তায় নেমে গুলি করে হয়তো হয় নাই, কোপে হতো হয় নাই, কিন্তু আস্তে আস্তে তাদের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, তাই তাদের ওদের সহ্য হয়ে গেছিল। তারা পাভলভের ওই যে এক্সপেরিমেন্টের মতো তারা জি হুজুর জি স্যার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, শিবির, জামাত করতে রাখছিল। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভয়টাকেই তারা পাল্টে দিয়েছে। 2018 সালে আমি আমার মাকে না বলে, তার বোকা শুনে, তার মায়ের খেয়ে আমি রাস্তায় নামি। আমাকে পুলিশ ফাঁড়ি থেকে বের হয়ে সিভিল ড্রেসে হেলমেট পরা একজন হাতে বাড়ি দেয়। আমার ডান হাত ফুলে গিয়েছিল। কদিন পর আমার পরীক্ষা, আমার তখন ভয় যায় পরীক্ষা এখন কী করবো না, আমি তাও নামছি। আমি নামলাম কেন? আজকে এই তখন ওই রমিজউদ্দিনের ছাত্রছাত্রী মারা গেছে, কালকে আমিও যাব, আমার ছোটো ভাই যাবে, আমার বাবা মা যাবেই তো, আমার সন্তানরা যাবে। আমি তো অন্য সবার মতো দেশ পালিয়ে যাব না। আমার তো শিরদার অতটা ক্ষয় হয় নাই, আমি তো আমার নিজস্বতা ছাড়তে পারবো না। ওখানে আমি মার খেলাম। এরপর আমি যখন কলেজে ঢুকলাম, তখন আমাদের শিক্ষকদের বিবৃতি পাইলাম, তোমরা যারা গেছো তারা এখনই আসো, তোমাদেরকে আমি ফার্স্ট কলেজে রাখবো না। আমার যেই কলেজে আমি নাম নিব না, কিন্তু আমার কলেজের সামনে শহীদ রুমি মঞ্চ আছে। শহীদ রুমি জাহানারা ইমামের সুবর্ণপুত্র, বাংলাদেশের সুবর্ণপুত্র, তাকে আমাদের ওইখানেই হত্যা করা হয়েছে। আমাদের সামনে আপনারা শহীদ রুমি মঞ্চ রাখবেন, আমাদের সামনে আপনারা বই রাখবেন, রচনা পড়াবেন, তারপরে ভাববেন আমরা দেশটা ছাইরা চুপচাপ বসে থাকবো আমাদের ঘুপটি মেরে। তো ভয় তো কাটায় দিচ্ছেন, আপনারা তো গ্লোরিফাই করছেন মরে যাওয়া, রাজপথে মরে যাওয়া। আপনারা তো করছেন গ্লোরিফাই, আপনারা তো করছেন যুদ্ধ করে মর, দেশের জন্য মর। তাহলে আমরা থাকবো কেন? আমি তাহলে নামলাম। আমি এই জুলাই মাসে নামলাম, প্রতিদিনই নামছি, যতদিন পারছি নামছি, যতদিন শরীর সহায় দিছে নামছি। এর মধ্যে অনেক দিনে অনেক কিছু হয়েছে। আমি একটু জাস্ট ফেব্রুয়ারিতে 19 তারিখ মনে ছিল, 19 তারিখ একটা কথা বলতে চাই। এর আগের দিন আমাদের শঙ্কা মিরপুর 2 আমার এক বন্ধু, সে গুলিবিদ্ধ হয়ে একটা হসপিটালে ছিল। তার পায়ে নাকি হাত দিলে ওই গোটা বোঝা যায়, বুকে লাগছে, পায়ে লাগছে, হাতে লাগছে। মিরপুর 2 আসছে, আমাকে সবাই ফোন করতেছে, তুই কই? আমি বলছি আমি আছি, তোরা কোথায়? আমি তো ওদের চিন্তা আমার জন্য, এটাই ভ্রাতৃত্ব। যাই হোক, কিন্তু গুলি আওয়াজ শুনতেছি। 19 তারিখ আমি সহ্য না করতে পারে জুম্মার নামাজটা পড়ে আমি বের হয়ে গেলাম 10 নম্বরের দিকে, দেখি কেউ নাই। আমি তারপর দেখলাম যে কেউ চিল্লা পাল্লা করে আসতেছে। তখন হয়তো কারো কাছে কোথায় আইডি কার্ড ছিল না। আমি প্রথমে একটু ঘাবড়ে গেছি যে এটা আসলে ছাত্র নাকি অন্য কোনো দল। তারা আসলো, বুঝলাম ছাত্র, স্লোগান দিল, আমরাও স্লোগান দিলাম, শান্তিপূর্ণভাবে আমরা এসে থাকলাম। ডিভাইডারের মাঝখানে যে গাছের চারাগুলো আছে, সেগুলো ছোটো ছোটো বাচ্চারা তারা উখড়ে দিতে চাইছে, তাহলে আমি থামাইলাম। ইট মারতে চাচ্ছিল, থামাইলাম, সব জায়গায় থামাইলাম। পরেও আমাদের নামে আসলো যে আমরা ভাঙচুর করছি কাজীপাড়ার বা শেরাপাড়ার মেট্রো রেল। যাই হোক, ওই আলোচনার পরে যাই। হঠাৎ করে আমাদের চারদিকে, এর আগেও চারদিকে গাড়ি ঘোড়া মানুষজন যারা ছবি তুলতে আসছিল। আমাদের অভিভাবকদের একটা সমস্যা কি, তারা বিজয়ের পর উল্লাস মাতাতে চায়, কিন্তু বিজয়ের সময় তারা নামতে চায় না। অর্থাৎ তারা নিজের ক্ষতি না করে, নিজের উপরে কোনো অন্যায় হবে না, তারা সব আরাম, সব লাভটা নিয়ে নিতে চায় আর কি। আমরা আসলাম, থাকলাম। হঠাৎ করে খবর পেলাম কি এই অরিজিনাল 10 একটু সামনে থেকে
আগাচ্ছে, কারা আগাচ্ছে? পুলিশ আগাচ্ছে, পুলিশ আগাচ্ছে। পুলিশদের তো হেলমেট থাকে, নীল রঙের একটা হেলমেট থাকে, একটা ইউনিফর্ম থাকে, অনেকেরই ছিল, অনেকের কিন্তু ইউনিফর্মটা ছিল না, অনেকে হেলমেট পরা ছিল, তো লাল নীল হেলমেট। সরকার মানে আমি বুঝলাম আমাদের সরকার কি ইউনিফর্মও দেয় না? এই টাকাটা কি চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, এই টাকাটা হয়তো চুরি করে নিয়ে গেছে, হয়তো ওই পুলিশের ইউনিফর্ম জামা শিবির চুরি করে নিয়ে গেছে, অনেকেই, সবাই তো চোর এখন। তো আসতেছে, সামনে ব্যাগ, ব্যাগ ঝুলায় রাখে, স্কুল ব্যাগ, হাতে বন্দুক, হাতে লাঠি বন্দুক, দামালভাবে আসতেছে, মার্চ করে করে আসতেছে। আমরা বললাম যে ভাই আমরা এখানে আসি, কেউ ধাওয়া দিব না, কেউ ইট উঠায়ও না। তারা দেশে শান্তির জন্যই আসছে, আমরা ওটাই বিশ্বাস করছি। হয়তো ওটা আমাদের, আমরা নাইভ ছিলাম, হয়তো ওইটা আমাদের, আমি জানি না কি কোনভাবে বিশ্বাস করছি। আমরা কেউ হাতে হাতে এভাবে লক করে ব্যারিকেড দিয়ে দাঁড়াইছিলাম চারদিকে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছি। মেট্রো রেল, 10 নম্বর মেট্রো রেলের নিচে ছিলাম স্টেশনে, হঠাৎ করে দুম দুম মানে আওয়াজ, বুঝে উঠতে পারি না যে কিসের আওয়াজ। তারপরে দেখতেছি যে ওরা আগাইতেছে, দূর থেকে একটা একটা মানে একটা জোয়ারের মতো আগাইতেছে, সবার হেলমেট চিকচিক করতেছে সূর্যের আলোতে, সবার হাতে কালো রাইফেলটা চিকচিক করতেছে, সবার কাছে ব্যাগের যে চেইনগুলা, যেই এমব্লেমগুলা, ওগুলা যে লোহার এমব্লেম, ওগুলাও চিকচিক করতেছে। আমরা তো দাঁড়ায় ছিলাম। এরপর যখন বুঝলাম যে আমাদের আর মানে স্বস্তি নেই, এখানে হয়তো বাঁচতে পারবো না, হয়তো মেরেই ফেলবে গুলি করতে করতে, তারা গুলি তো থামায় না, তাদের অনেক টাকা গুলি কিনছে, আমাদের থেকে টাকা চুরি করে, আমার বাপ মার থেকে টাকা চুরি করে অনেক তো গুলি কিনছে। গুলির তো অভাব নাই, মনুষ্যত্বের অভাব থাকতে পারে, ন্যায়ের অভাব থাকতে পারে, বিবেকের অভাব থাকতে পারে, শিক্ষার অভাব থাকতে পারে, দেশপ্রেমের অভাব থাকতে পারে, ক্ষোভের অভাব থাকতে পারে, সমাজের জন্য যে চিন্তার অভাবটা থাকতে পারে, প্রতিষ্ঠানের অভাব থাকতে পারে, নিজের সন্তানের কথা ভাবতে না পারে, ভবিষ্যতের কথা না ভাবতে পারে, দূরদর্শিতার অভাব থাকতে পারে, তাও তাদের গুলির তো অভাব নাই। তো গুলির তো অভাব নাই, তাদের চুরির অভাব নাই, গুলির অভাব নাই। আসতেছে, আমরা তখন বললাম যে আমরা তাদেরকে যে থামাই, কোনোভাবে থামে, আমরা একটু বেশি মানুষ দেখাই যে আমরা এখানে অনেক মানুষ আসি, একজন দুজনকে মারতে পারেন, এতগুলো মানুষ তো মারবেন কীভাবে? আমরা তো জনগণ, এতগুলো মানুষ মারবেন কীভাবে? তারা আগাচ্ছে, তারা এই ককটেল বোমা মারতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, গুলি করতেছে, ছড়া ছুটতেছে, ধোয়া আর ধোয়া। আমরা তখন আগাচ্ছিলাম, হঠাৎ করে আমার সামনে একটা ভাই ছিল, এই যে এইখানে 20 ফিট 30 ফিট দূরে হবে, সে আগালো, সেই পিছিয়ে 1 পা 2 পা দিল, সে পড়ে গেল মাটিতে, সে পড়ে গেল। আমি রক্ত দেখিনি, আমি ও দেখার তো সুযোগও নাই, ছিল না আমার। আমার থেকে আরেকটু দূরে ডান পাশে যে ছেলেটা ছিল, ওর পাটা ঠিক বাঁকায় গেল পিছনের দিকে, সে ওখানে পড়ে গেল, তার পায়ে রক্ত ছুটতেছে। হঠাৎ করে আমার গায়ে কীভাবে এরকম ধাক্কা লাগছে, আমি ভাবছি যে শেষ, আমি কিছুটা হয়ে গেছে, মরে গেছে, আর কি নামছিলাম, মরে গেছি, কি আর মরে গেছি। হয়তো এই আমার লাশের উপর থেকে হয়তো আরেকটা জোয়ার আসবে জনসমুদ্রের ছাত্রদের। যাই হোক, তখন আমি হাত এইভাবে দেখতেছি, রক্ত নাই, কিছু নাই, বুঝি নাই যে ব্যথা পাইছে। পরে বাসায় গিয়ে বুঝছে এখানে ব্রুজ হয়ে আসছিল, সামনে রক্ত। আমরা এইভাবে, আমি এই যে শোল্ডারে তার শার্টটারে খামচি দিয়ে ধরলাম, পাশে আরও 2জন আসা পড়লো, ওই ছেলেটাকে তো আমাদের কারো জন্য দোষতেছে, গুলি করতেছে, আমাদের কারো ওই দিকে খেয়াল নেই, ক্ষোভ নেই, কিছু নেই। আমরা খালি কাকে বাঁচাতে পারি, নিজে বাঁচাতে কাকে বাঁচাতে পারি, ওইটা চিন্তা ছিল, যে চিন্তাটা হয়তো আমার তখন তারা অনেক আগে হারিয়ে ফেলছে। আমরা তাকে টেনে নিলাম, আমাদেরকে কোনো হসপিটাল তখন নিতে চায়নি। হসপিটাল নিলে এই স্বৈরাচারী দানবগুলা হসপিটালে ঢুকে, এমার্জেন্সি হসপিটালে ঢুকে বুড়ো বুড়ি শিশু সবাইকে উচ্ছেদ করে, আমাদেরকেও উচ্ছেদ করে মেরে ফেলতো, ওখানে হসপিটাল স্টাফদেরকে মেরে ফেলতো। আমার আম্মু অসুস্থ, আমার আম্মুকে পপুলার হসপিটাল থেকে একজন ইঞ্জেকশন দিতে আসে, সে বলতেছিল যে ছেলেদের পেট ফেটে গেছে, পেট এখান থেকে ফেটে নাড়ি বুড়ি বের হয়ে গেছে, অনেক ছেলেকে তারা রক্ত থামাতে পারেনি, রক্ত তাদের সামনে মরে গেছে, তারা কান্নাকাটি করে পাগল হয়ে গেছে। আমার বন্ধু আছে কিছু যারা আর কি মেডিসিনে পড়ে, তারাও আমাকে বলছে যে এই লাশের গন্ধ, এই নারী বুড়ির গন্ধ, এই রক্তের গন্ধ, প্রথমে ছিল যেখানে ছোট হয় আর পিছন দিয়ে বের হয়ে যায়, কতটা বড়োভাবে বের হয়ে যায়, কতটা সব চিরে ফিরে বের হয়ে যায়, এটা আমি খবর পাইলাম। খুব ভালো, তখনও আমি নিজেকে মানে ভাগ্যবান বলবো না কি বলবো জানি না, বেঁচে ফিরতে পারছি। তারপরে থেকে কারফিউ জারি, হেলিকপ্টার চলতেছে, খবর পাচ্ছি যে তখন নাকি বিকেলে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সে পানি দিতে গিয়ে নাকি তারা গুলি করছে। আমি পানি কত উপর থেকে পড়লে যে গুলির মতো বর্ষণ হয়,
পানি কত উপর থেকে পড়লে যে রাস্তার অ্যাসপাল্টটাকে ছিঁড়ে ফেলে, এটা আমি হয়তো জানি না, আমি ফিজিক্সের ছাত্র না। তো গেল, এরপর আমরা ঘরে বসে থাকলাম। আমার যখন ভোরবেলা কাজের বুয়াটা আসুক বা দারোয়ানটা আসুক বা আমার মা আসুক বা আমার ছোটো ভাই আসুক, আমার বুক ধরফর করতে লাগলো যে ডিজি এসে পড়বে কি না। আমি এটা বুদ্ধি করলাম আমার মার সাথে যে দেখো টিজি আসলে এরা তো করাপ্ট, এরা তো অন্যায় করবে, এরা তো আর আইডি কার্ড আর ওয়ারেন্ট দেখাবে না। তুমি আর আমি দা নিয়ে বসে থাকবো, যখন তারা ঢুকবে সাদা পাঞ্জাবি পরে আমরা কোপিয়ে দিব, চিৎকার করবো জামাত শিবির, কারণ তা তো বলেইছি যে হেলিকপ্টারেও নাকি জামাত শিবির ঘুরতেছে ঢাকার উপরে। এরপরে গেল, এরপর আরও নামলাম, আমি থামি নাই, নামতেছিলাম। অনেকে চিনি না, জানি না, এইখানে যারা আছে তাদের সাথে আমার পরিচয় নেই, আমার পাশে একটু দূরে ছিল, কাউকে দেখিও নাই, তারাও ছিল। পরে গিয়ে দেখতে পারছে অনেকে আমার বন্ধুবান্ধব স্কুলের। নামতে এরপরে এই যে এই আমাদের স্বাধীনতার নতুন নয়া বিজয়ের দিবস যেটা আর কি, সেদিনটা আমরা 10টা 11টা 12টার দিকেও নাকি 10 নম্বরে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। অনেক সহপাঠী আমাদের বাসায় পৌঁছেছিল। আমি তখন নামি নেই, ভয়ে নামি নেই না, আসলে কেন নামি আমি জানতে পারি না। আমি আসলে অপেক্ষা করতেছিলাম অন্য কারো, কিছু মানুষের, কিছু বন্ধুদের। এরপরে ভাবলাম যে নেট অফ করে দিচ্ছে, এখন আর ওদের কন্ট্যাক্ট নেই, এখন আমি নেমে যাই। আমি যদি এখন না নামি, আমার মা বলে যে তুই না নামলে কি স্বাধীন হবে না, তুই না নামলে কি আন্দোলন হবে না। আমি বললাম যে মা, আমি না নামলে তো ওরাও নামবে না, আমি যদি না নামি তাহলে ওরা কেন নামবে। তোমরা যে ইমানুয়েল কান্টের ইউনিভার্সালিজম থেকে এই যে ভেইল অফ রেসপন্সিবিলিটি না কি সব জিনিসপাতি দিয়ে তোমরা মার্চ করে ছাড়তে নামা দিতে ফালায় পড়ে যায় আর্মি, স্বৈরাচারী আর্মি, আমরা ওই ভেইল অফ রেসপন্সিবিলিটি পরে ওই ইউনিভার্সালিজম নিয়েই আমরাও নেমে পড়ি। আমি ঝগড়া করে নেমে গেলাম 1টা 1:30টার সময়, খুব নিথর, আমরা জানি না কখন কী হইতে পারে, আর্মি টার্মি আসছে, গুলি করতেছে। হঠাৎ করে একদল আসলো বিশাল পতাকা নিয়ে পতাকাটা নিয়ে আসলো, বললো, আমরা ভয় পেয়ে গেছি, কী রে ভাই, ছাত্রলীগ আসলো, ছাত্র দল আসলো, ছাত্র শিবির আসলো, যে আবার মারবো, আবার মরবো। বললো যে স্বাধীন হয়েছে ভাই, স্বাধীন হয়েছে। সবাই চিল্লাইতেছে, মানুষজন রাস্তা থেকে বের হয়েছে, বারান্দা থেকে আমাদেরকে উৎসাহ দিতেছে। আমরা হাঁটা শুরু করলাম গণভবন শহীদ মিনারের দিকে। হাঁটতে দেখে যে আরও জড়ো হচ্ছে, পানি দিচ্ছে সবাই, কেউ মিষ্টি খাওয়াচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে। তখন আমার বুকটা ভারী হয়ে গেল। এই বুকটা ভারী কোনো কষ্টের ভারী না, এই বুকটা ভারী যখন আমি আমার নাম না জানা সেই ভাইটাকে পড়ে যেতে দেখছি, ওই সময় ভারী না। এবার এটা ওই সময়ও হয় না যে সময় আমাদের অভিভাবকরা, আমাদের বড়জনরা, আমাদের বয়োবৃদ্ধরা যখন আমাদেরকে মানা করেছে, বাবা যাওয়া দরকার নেই, থেমে যাও, রুখে যাও, বসে থাকো, যা হওয়ার হবে, বসে থাকো। তখন ওই বুকটা ভারী হয় নাই, বুকটা অন্যরকম ভারী হয়েছিল। তখন আমার চোখে পানি আসছিল, এই পানিটা কষ্ট ছিল না। আমি জীবনেও ওই যে সুখের কান্নাটা আমি শুধু ওই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আর বাংলা মুভিতেই দেখে আসছি। সুখের কান্নাটা আমার চোখটা ভিজে যাচ্ছিল। তখনই ওইটাই হয়তো দেশপ্রেমটা যে এখনও কি আমি তাও জানি না, আমি বলতে পারবো না। কিন্তু যদি আমাকে বলতে হয়, আমি আমার ওই অভিজ্ঞতাকেই বলবো। আমি ওই অভিজ্ঞতাকেই বলবো যখন মৃত্যুর দায়প্রান্তে আসছে, গুলির জোয়ারে আমরা নিজেদের কথা না ভেবে আমাদের ভাইদেরকে উঠাতে নিয়ে গিয়েছিলাম। আমরা ওইটা কি বলবো যখন আমরা বাবা মার কথা না ভেবেও ভবিষ্যতের জন্য, দেশের জন্য, এই মাটির জন্য, এই দেশের শাসনতন্ত্রকে সংস্কারের জন্য, দেশটাকে সংস্কারের জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমি ওটা কি বলবো যখন ওই পতাকাগুলা, ওই হাজার হাজার পতাকাগুলো আমি বাংলাদেশের সর্বোচ্চ স্তরে মানুষকে উড়াতে দেখেছি। যখন আমরা স্লোগান দিয়ে এক পায়ে ফুসকা, 4-5টা ফুসকা ফালায়ও আমরা হাঁটা থামাই নেই। আমরা ওইটা কি হয়তো দেশপ্রেম বলবো, আমি ওই অভিজ্ঞতাটাকেই বলবো। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই এত গভীরভাবে এই পুরো বিষয়টার সাথে মানে এত গভীরভাবে আসলে সম্পর্কিত ছিলাম যে আমরা একটা 1 সেকেন্ডের জন্য আমরা আসলে ভুলে যাই নাই যে আমাদের জীবনটা বাংলাদেশে, আমাদের বাংলাদেশের জন্য কিছু একটা করতে হবে, এবং আমরা আসলে অন্য আর কিছুই ভাবি নাই। আমাদের ঘুম কত দিন ধরে যে হয় না, আমরা যে কতদিন ধরে ঠিক মতো ঘুমাতে পারছিলাম না, আমরা দিনের পর দিন খালি ভাবছিলাম কি হবে, আমাদের মাঠে নামতে হবে, যা হবে আমরা দেখব, আমাদের জীবনকে আমরা আসলে বাজি দিয়ে আসলে আমরা নামলাম মাঠে। সবাইকে শুভেচ্ছা এই নতুন স্বাধীন বাংলাদেশে। আমি সাদমান শফিউল, আমি বর্তমানে কাজ করছি একটা সফটওয়্যার কোম্পানিতে। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিসে 2012-13 সেশনে।
গত 1 মাস বা 40 দিন ইমোশনালি আসলে আমাদের যেই জার্নিটা হলো, আমার কাছে মনে হয় না এরকম ডেন্স কোনো ইমোশনাল জার্নি আসলে আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি, পার করেছি, হয়তো শুনেছি গল্পে। আমাদের ছোটবেলায় আমি মনে করতে পারি মুক্তিযুদ্ধ বাংলার মানুষের সাথে অনেক সম্পৃক্ত ছিল। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস আমাদের ঢাকা শহরে আশেপাশের এলাকায় দেখা যেত যে মানুষের পরিবারের ভিতরেই এই দিবসগুলো আছে, কারণ তখন ওই ইমোশনটা হয়তো মানুষের অনেক কাছাকাছি ছিল, আমাদের ফ্যামিলি থেকেও, আমাদের বাবা মা থেকেও আসলে আমরা হয়তো ওই জিনিসগুলো পেয়েছি। তো ছোটোবেলায় ওই মুক্তিযুদ্ধর প্রতি একটা সম্মান বা মুক্তিযুদ্ধে আমাদের উপরে কত অত্যাচার করা হয়েছে ওই বিষয়গুলা আসলে আমরা হয়তো বই পড়ে অনেক জোর করে উপলব্ধি করতে চেতাম, ভাবতাম যে আসলে হয়তো এত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে, বা এইভাবে হয়তো তাদের নির্যাতন করা হয়েছে, বা তারা আসলে কিভাবে এত সাহস দেখিয়েছে আমাদের যোদ্ধারা। এবার এসে আসলে বুঝলাম, মনে হলো যে আসলে ওই সময়ে আমাদের এই দেশের মানুষজন কিভাবে আসলে সব কিছু বাদ দিয়ে সামনে চলে গেছিল। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, বা আমার কাছে মনে হয় আমাদের বয়সী যারা আসলে তারা আসলে দেখতে পেরেছে যে আসলে মানুষের ভিতরে ভয়টা কিভাবে কাজ করছে, রাষ্ট্র আসলে কিভাবে সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে সেই জিনিসটা। একটা ছোট ঘটনা বলতে চাই। এটা আসলে প্রথম দিকের যে চূড়ান্ত সংঘর্ষ 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ প্রথম কারফিউ, পরে যখন কারফিউ আস্তে আস্তে শিথিল হচ্ছে, ঢাকায় একটা কাজের জন্য আমি বসুন্ধরার দিকে যাচ্ছিলাম। তো তখন আমি একটা পাবলিক বাসে করে যাচ্ছি, তো পাবলিক বাসে দাঁড়িয়েছিলাম। তো যাওয়ার পথে পাবলিক বাসের একটা বিষয় সবসময় খুব ইন্টারেস্টিং লাগে, পাবলিক বাস হচ্ছে সবসময় অনেক মানুষজন, একজন আরেকজনকে না চিনলেও যা চলছে সবসময় সেগুলো নিয়ে কিছু না কিছু একটা কথা হতেই থাকে পাবলিক বাসের মধ্যে। তো সেদিনকের আমার কাছে খুব অদ্ভুত লাগতেছিল যে বাসের ভিতরে হয়তো 40 জন মানুষ, 50 জন মানুষ, কিন্তু কেউই কারোর সাথে কোনো কারণে কেউ কোনো কথা বলল না। এবং আমি সবাইকে প্রায় খেয়াল করার চেষ্টা করতেছিলাম, সবার মুখের ভিতরে আমি দেখলাম তারা আসলে অনেক ভয়ার্ত, এবং একই সাথে দেখলাম সবার মুখের ভিতরে মনে হলো অনেক বেশি রাগ। এত রাগ হয়তো সাধারণত আমরা বেরোলে বাংলাদেশের মানুষের মুখের ভিতরে দেখি না। সবার মুখের ভিতরে যেন মনে হলো যে এই কয়দিন আগে যে সহিংসতা এই সরকার করলো আমাদের উপরে, সেই সহিংসতা যেন সবার ফ্যামিলিরই আসলে কেউ চলে গেছে। এবং আমরা যারা এইখানে বিভিন্ন এলাকার পাশে ছিলাম, যে জায়গাগুলোতে অনেক বেশি আসলে কনফ্লিক্ট হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে সবার পরিচিত, আমার পরিচিত 2 জন বন্ধু মারা গিয়েছেন, অনেকের অনেক পরিচিত ভাই বন্ধু তারা আসলে আমাদের ছেড়ে চলে গেছেন এই ঘটনাতে। ওদিন একটা শঙ্কা ছিল যে আসলে বাংলার মানুষের দিক থেকে আসলে কোনটা আগাবে, মানুষটা কি আসলে ভয়টা মেনে নিয়ে চুপ করে বসে থাকবে, নাকি আসলে এই রাগটা জিতবে, কোনটা জিতবে এটাই আসলে তখন ওই সময় বেশি ভাবছিলাম। আর ওই সময় বেশি অবাক লাগতেছিল যে কি পরিমাণ অত্যাচার আসলে, বা কিভাবে নির্বিচারে মানুষ মারা হয়েছে, বা এই জিনিসগুলো যে এতটা নির্বিচারে মারা হয়েছে সেটা যখন আস্তে আস্তে উঠে আসতে লাগলো, যখন আসলে গণমাধ্যম তো টিভি মিডিয়া এগুলো তো সবই বন্ধ ছিল, 2-1টা পত্রিকায় যখন আমরা জানতে পারতেছিলাম, তখন বুঝতে পারতেছিলাম, এবং আস্তে আস্তে মানুষের ক্ষোভগুলা দেখতেছিলাম যে হ্যাঁ, মানুষ মনে ওয়েট করে আছে যে আরেকবার আমাদেরকে তোমরা একটু সুযোগ দাও, একবার খালি ইন্টারনেটটা অন করো, দেখো আমরা কি করি, দেখো আমরা কি করি। আমার কাছে এটাই মনে হচ্ছিল, সবাই বসে আছে যে তুমি খালি ইন্টারনেটটা অন করো, 2 দিন সময় দাও, দেখো কি করি। কারণ আমরা এখন যেখানে বসে কথা বলতেছি, ঠিক আজকে থেকে 20 দিন আগে শুক্রবারের এই বিকালবেলা এখানে বসে আমি আমার জীবনে সবচেয়ে বেশি অসহায় ফিল করছি, কারণ আমি দেখছি আমার চোখের সামনে থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, এখান থেকে সাউন্ড গ্রেনেড ফালা হচ্ছে, বড় বড় টিয়ার গ্যাস ফালা হচ্ছে সবার উপরে। একজন এসে ছাদে আমাদেরকে বলতেছে যে ভাই আমার সামনে দুপুরবেলা আমরা গেলাম 4 জন স্পট ডেড। তো আমরা সবাই থান্ডার, আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, আমরা দেখি সব জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এলাকার ভিতরে ভিতরে তারা বন্দুক নিয়ে, শটগান নিয়ে দাঁড়িয়ে আছে, যেন মানুষজন ওইদিকে না আগাতে পারে, না যেতে পারে। তাও মানুষ গেছে, তাও ওইখানে মানুষ গেছে, মানুষ জানে মানুষ মারা যাবে, তারপরও মানুষ যাচ্ছে। আমার খুবই ঘনিষ্ঠ ছোট ভাই আন্দোলনে ছিল, আমি তাকে দেখেছি, সে এসে আমার কাছে কাঁদতেছে এই কারণে যে সে কি দেখেছে, তার কত বন্ধু মারা গেল, কত ভাই মারা গেল, তাকে তার নিয়ে আসতে হয়েছে। কিন্তু পরের দিন আবার সকালবেলা উঠে অন্য চেহারা, রাত্রেবেলা ওই দুঃখে সে হয়তো ভয় পাচ্ছে বা কাঁদছে বা যাই হোক, কিন্তু সকালবেলা উঠে কিন্তু আবার চেহারা চেঞ্জ। সকালবেলা উঠে যে না, এখন আর তাকে কেউ আটকে রাখতে পারবে না, ওখানে সে আবার যাবে, সে আবার ওইখানে লড়াই করবে। আমি আসলে যারা আমাদের যে ছাত্ররা বা আমাদের সাথে যে জনতারা, মেইনলি যারা ফ্রন্টে যুদ্ধ করেছে, যে যুবকরা, জেনজিরা, বা আমরাও যারা গিয়েছি, যারা সামনে গিয়েছি, তাদের প্রতি আসলে একটা অন্যরকম শ্রদ্ধা আজীবনের জন্য কাজ করবে।
কারণ আমি পার্সোনালি হয়তো বলতে পারি আমি সেই ভয়টা ভেঙে সামনে যেতে পারিনি। আমি সেই ভয়টা ভেঙে যে হ্যাঁ আমি জানি আমার সামনে এখনও গুলি লাগবে, আমি হয়তো সামনে যেতে পারিনি, কিন্তু স্বাভাবিকভাবেই অনেক অনেক মানুষ এই ভয়টা ভেঙেই সামনে চলে গেছে। এখন আমরা এই 15 বছরের শাসনে আমাদের ইউনিভার্সিটি, স্কুল, কলেজ যা যা গেল, এর ভিতরে অনেক আন্দোলন আমরা দেখেছি, অনেক আন্দোলন দেখেছি। 15 জুলাই না, যেদিনকে ছাত্রলীগ হামলা করলো, সম্ভবত 15 জুলাই ইয়ার উপরে, স্টুডেন্টসদের উপরে যেদিনকে হামলা করলো, তো প্রতিবার আমরা দেখে এসেছি এটাই যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটু বড় হতো, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগ এই হামলা করে দিল, হয়তো থাকতো 400-500 জন, এর ভিতরে 100-150 জন আহত, তাদের বন্ধুবান্ধব তাদেরকে নিয়ে ব্যস্ত, আন্দোলনটা আসলে ওইখানেই পড়ে যেত। এবারও যখন প্রথম শুনলাম, আমাকে বলতেছিল যে খুবই বাজে অবস্থা ঢাকা ইউনিভার্সিটিতে, অনেকে আহত, এমনকি ঢাকা মেডিকেলের ভিতরে গিয়েও নাকি পরে, মানে এরকম হয়তো আগে কখনো আমি শুনিনি আমার সময় ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেলের ভিতরে গিয়েও নাকি পরবর্তীতে হামলা করা হয়েছে এরকম। তো সেদিনকে আমি বলতেছিলাম যে মানে খুব ক্রোধের কারণে যে এবারও যদি আজকের দিনটাই শেষ দিন হয়, তাহলে আর মনে হয় কোনো দিনই আমরা উঠে দাঁড়াতে পারবো না। এবং আমি খুব আমার এক্সপিরিয়েন্সের কারণেই হয়তো আমি কথা বলতেছিলাম আমার কলিগদের সাথে, খুব দৃঢ়ভাবে বলতেছিলাম যে এইটাই হয়, আমরাও এটাই দেখছি, প্রতিবারই হয়, ন্যায্য আন্দোলনের দাবি থাকে সবসময়, কিন্তু এই মারামারি, ওই শক্তি, এই ভয় প্রদর্শন, এবং তারপরে আর আসে না, লোক যুক্ত হয় না। কিন্তু এবার আমার কাছে মনে হয় ওই দিনের যে ভয়টা ভেঙে গেছে ইউনিভার্সিটিতে ছাত্রলীগের যে ভয়টা, যে হ্যাঁ তারা আমাদেরকে মারবে, তারা আমাদেরকে পরবর্তীতে মারবে বা সব কিছু, ওই ভয়টা ভেঙে যে সবাই সামনে আবার চলে আসছে, হয়তো 500 জন 1000 জন আহত হয়েছিল, নতুন 1000 জন যে সামনে চলে আসছে ফিল্ডে, আমার কাছে মনে হচ্ছে ওইখান থেকেই আসলে আমাদের এই আন্দোলনের জিনিসটা একটা অন্যরকম রূপ পেয়ে গেছে, যে মানুষের ভয়টা যে আস্তে আস্তে ভাঙা শুরু করছে। আমার কাছে মনে হচ্ছে ওইটাই ছিল ওইরকম একটা খুবই ক্রুশাল মোমেন্ট ওই সময় আন্দোলনের ওই জায়গাতে। এবং যত আসলে দিন গেছে তত কিন্তু আমাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী, গুন্ডা পান্ডারা, ছাত্রলীগ, যুবলীগ, এরা সবাই আরও বেশি কঠোর হচ্ছে। আগে হয়তো টিয়ার শেল মেরেছে, ছড়া গুলি মেরেছে, একদিন পর থেকে রাবার বুলেট, তারপর দিন থেকে গুলি, তারপরের দিন থেকে বিডিআরের অস্ত্র, আর্মির অস্ত্র ব্যবহার করে ডিরেক্ট গুলি। আমার এক বন্ধু যে মারা গেছে, আমরা তার ভিডিও ফুটেজ দেখেছিলাম মিরপুর 10 নম্বর ফলপট্টির মোড়ে, একটা গুলি এসে লাগলো জাস্ট 10 মিনিটের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে সম্ভবত তার শরীরের সমস্ত রক্ত জাস্ট বুক থেকে ঝরঝর করে বেয়ে পড়ে যাচ্ছে, হয়তো সে 1-2 মিনিটের ভিতরেই হয়তো মারা গিয়েছে। তো মনে হলো যেন যুদ্ধক্ষেত্রে কাউকে, মানে যে জায়গায় মারলে যেন মারা যায়, সেগুলো দেখলাম। ইভেন এই যেদিনকের শেখ হাসিনা ভেগে চলে গেল বাংলাদেশ থেকে, সেদিনকেরও 1 ঘন্টা আগে যাত্রাবাড়ির ওখানে পুলিশরা মনে হলো ভিডিও গেম খেলতেছে সম্ভবত, যারা প্রাণের ভয়ে লুকিয়ে আছে এই জায়গাগুলোতে, তাদেরকে দেখে দেখে মারতেছে। মারার এখানে কিছুই নাই, কিন্তু দেখে মনে হলো যে মানে তারা একটা মানে অন্যরকম এখানে আনন্দ পাচ্ছে, এবং তারা নির্বিচারে ওই খুনগুলা করে যাচ্ছে। বাংলাদেশে কয়েকদিন আগে একটা জায়গায় কি রাস্তার পাশ থেকে একটা কিছু খাচ্ছি, তো কোন একটা কথা সাপেক্ষে ওই ফুচকাওয়ালা বলতেছিল, ফুচকা খাচ্ছিলাম তো ফুচকাওয়ালা বলতেছিল যে ন্যায়ের কথা বলবেন না, ন্যায়ের কথা বললে দেশে টিকতে পারবেন না। আপনি যদি ন্যায়ের কথা বলেন তাহলে আপনাকে সবসময় ঠকতে হবে, ন্যায়ের কোনো কিছু নাই, কোনটা ঠিকের কোনো কথা নেই। এখানে হচ্ছে যে যেভাবে পারে সেভাবে যেন চালিয়ে যায়। বাংলাদেশে আমি বলবো যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আওয়ামী লীগ 15 বছরে করছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন কোনো বিশ্বাস করে না একজন আরেকজনকে। সবচেয়ে বেশি ব্যাপার ছিল বাংলাদেশের মানুষের মধ্যে অবিশ্বাস, মানুষের ভিতরে অবিশ্বাস, সবাইকে অবিশ্বাস করবো, ফ্যামিলিকে অবিশ্বাস করবো, বন্ধুকে অবিশ্বাস করবো, প্রেমিকাকে অবিশ্বাস করবো, ঠিক আছে, আমার রাজনৈতিক প্রতিপক্ষ এবং বন্ধু সবাইকে আমরা অবিশ্বাস করব। কারণ ও হইতে পারে ওর এখানে মনে অন্য কোনো ধান্দা আছে, ঠিক আছে, ওর মনে এই জায়গায় অন্য কোনো কিছু খুঁজতেছে এরকম। আমার কাছে মনে হয় এই আন্দোলনে এবার যে আমরা জিতলাম, চূড়ান্ত বিজয়, যে আমরা এই স্বৈরশাসককে পতন করতে পারলাম, আজকেই আশা করছি নতুন সরকার হবে এবং আমাদের সবার কাছে গ্রহণযোগ্য সরকার প্রধান আমরা পাচ্ছি, যাকে আমরা নিয়ে অনেক আশাবাদী। কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটা, এই যে ভয়, অবিশ্বাস, এই সংস্কৃতিটা এই ঘটনার পরে আমাদের সোসাইটি থেকে যে দূর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আজকে গতকালকে আইনশৃঙ্খলা বাহিনী নাই, আজকে সবাই পুলিশরা বলছে আমাদের জানের ভয় তারা চলে গেছে, ঠিক আছে। তার এবার দেখলাম যে পুলিশরা কিন্তু নিজেদের জানের ভয়ে সবাই একত্র হয়ে একসাথে তারা কাজ করবে না, কিন্তু তাদেরকে যখন গুলি করতে বলছে তখন তারা এটা বলতে পারে না যে হ্যাঁ তোমরা নিরীহ মানুষের উপরে গুলি করো না, আমরা কেউ গুলি করবো না, আমরা আজকে থেকে কর্মবিরতি, সেটা বলে নাই। কিন্তু আজকে থেকে তারা বলতেছে যে না, আমাদের নিজেদের জানের ভয় কাজ করে নাই, গত 3 দিন কাজ করলো না, কাজ করছে না 3 দিন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে তারা কাজ করলো না, এই কাটার কারণে
এই যে সবার ভিতরের ভয় এবং সবার ভিতরের বিশ্বাসটা না আরও বাড়লো। কারণ রাস্তা সামলাচ্ছে সব ছাত্ররা, ঠিক আছে। কালকে আমাদের এলাকাতে যারা থানা লুট করেছে অস্ত্র নিয়ে আমাদের এলাকাতে ডাকাতি করার জন্য এসেছে, রাত্রেবেলা 4টার সময় আমাদের এলাকাতে 50-60 জন মানুষজন সবাই নেমে গেছে, জানে কিন্তু ওদের হাতে অস্ত্র আছে, সবাই আবার নেমে গেছে, ঠিক আছে। রাস্তায় পুলিশ নেই, নিজেরাই নিজেদের শৃঙ্খলার দায়িত্বটা নিয়ে নিচ্ছে, নিজেরাই নিজেদেরকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য কাজ করছে। এই বিশ্বাস আমরা কি আসলে এই জুন মাসে পেতাম এই বাংলাদেশে? এই মানুষের ভিতরে এই বন্ধন কি জুন মাসে দেখা যেত বাংলাদেশে? এই জুলাই আগস্টের পরে এসে আমার কাছে মনে হয় এইটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, এবং এই পাওয়াটাকে এখন থেকে কাল্টিভেট করে আরও আগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এখন এমন একটা সময়, এই সময় আসলে ওই যে ওই পক্ষ কিন্তু রয়ে গেছে যারা সুবিধা খুঁজবে, ম্যানুপুলেট করার চেষ্টা করবে, ঠিক আছে। হয়তো আসেনি, এখন রাজনৈতিক ফায়দা লুটার জন্য হয়তো ছাত্রদেরকে বদনাম করতে চাবে, সাধারণ জনতাকে বদনাম করতে চাবে, বিভিন্নভাবে বিভিন্ন কিছু, আগেও যেগুলো হয়ে এসেছে এখনও সেরকম কিছুই হয়তো আবার হবে। কিন্তু এখন আমি অন্য যে কোনো সময় থেকে এই বিষয়ে বেশি আশাবাদী যে মানুষ আসলে এখন অবিশ্বাসটা বাদ দিয়ে একজন আরেকজনকে আরও বেশি বিশ্বাস করা শুরু করবে, এবং আস্তে আস্তে এই জনতা আরও বেশি শক্তিশালী হওয়া শুরু করবে। আমরা যে বিশাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে প্ল্যাটফর্ম আসলে এই আন্দোলনকে লিড দিয়েছে, ছাত্র জনতা সবাইকে দেশব্যাপী মাত্র এই 30-36 দিনের ভিতরে এই বিশাল অভ্যুত্থানের ভিতরে তারা নিয়ে এসেছে, তাদেরকে সবাইকে অভিনন্দন। এবং তাদের এই মানে এরকম একটা সমন্বয়, স্বতঃস্ফূর্তভাবে যে এরকম সমন্বয় হতে পারে, এটা খুবই মানে অবাক করা বিষয়। এবং আমরা আসলে বিশ্বাস করব যে কয়েকদিন পরে আমাদের এখানে কিভাবে এই জিনিসটা হলো, এটা নিয়ে অনেক বেশি গবেষণা হবে পলিটিক্যালি। কারণ এটা এরকম ইনসিডেন্ট এত অল্প সময়ের ভিতরে হওয়া, এটাও খুবই মানে অভূতপূর্ব একটা বিষয়। যে বলছিলাম যে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা মেইন যে কথা আসলে বলে আসছে তারা, সেটা হচ্ছে যে আমরা একটা ন্যায়সঙ্গত সমাজ চাই, ঠিক আছে। আমাদের এখানে আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই। আমরা সবচেয়ে বেশি অন্যায় অবিচার যা যা করেছে সেই জায়গাটা আমরা হয়তো উৎখাত করতে পেরেছি, কিন্তু অবশ্যই আমাদের এখন মনে রাখতে হবে এই 15 বছরের শাসন ব্যবস্থা, এই 15 বছরে এই অবিচার, ঠিক আছে, কোনো শাসন না থাকা, সুশাসন না থাকা, এই সব কিছু শুধুমাত্র একজনের কারণে হয়েছে এমন না। যে আপনাদেরকে লিড দিয়েছে তোমরা অন্যায় করো, বাংলাদেশেরই আমাদের জনগণের ভিতর থেকেই, আমাদের ছাত্রদের ভিতর থেকেই, আমাদের পেশাজীবীদের ভিতর থেকেই সবাই শুধুমাত্র তার অথবা তার ফ্যামিলির কিছু সুবিধা হাসিল করার জন্যই কিন্তু এই অন্যায়কে অনেক বাহবা দিয়েছে। নিজেরা অন্যায় করেছে, অন্যায় যারা করেছে তারা তাদের দলটা কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে এই কয়েক বছর, এই 15 বছরে বলবো। তো আমি এখনও বিশ্বাস করি এই দলগুলো আমাদের সমাজের ভিতরে এখনও আছে, তারা এখন ভয়ে আছে, লুকিয়ে আছে, কিন্তু তারা আর কয়েকদিন পরেই, যখন আমাদের সোসাইটি, আমাদের সমাজ আরেকটু স্টেবল হওয়া শুরু করবে, একটু সহিংসতা কমে যাবে, তারা কিন্তু ভিতরে ভিতরে আবার তাদের এই দুর্নীতি করা শুরু করা, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে ফায়দা লোটা, আইনকে বিভিন্নভাবে মোল্ড করে নিয়ে তার সুবিধার্থে ব্যবহার করা, এই কাজগুলো আর কয়েকদিন পর অবশ্যই করা শুরু করবে। কিন্তু আমি এটাই বলবো সবার কাছে আশাবাদী যে আমরা যেহেতু চূড়ান্ত যে দুর্নীতিবাজ, চূড়ান্ত যে ফ্যাসিস্ট, তাকে যেহেতু উৎখাত করতে পেরেছি, তাকে যেহেতু ভয় দেখাতে পেরেছি, ভয় দেখিয়েছি, ভয়, ঠিক আছে, ভয় দেখানোর কারণে 40 মিনিটের মাথায় হেলিকপ্টারে করে পালিয়ে চলে যেতে হয়েছে, ভয় পেয়েছে। তো ওই ভয় যেহেতু দেখাতে পেরেছি, আমার কাছে মনে হয় যে এখন এই সমাজে এরপরে যারা এই দুর্নীতি করতে যাবে, করবে ঠিকই, শুরু করে দেখবে, আস্তে আস্তে দেখবে মানুষ কি এখন কথা বলে কি, নাকি আমাকে কি কেউ প্রতিহত করতে আসতেছে, না তাহলে আমি দুর্নীতি করি। তো আমি চাবো ওই জিনিসটা যেন এখন আর না হয়, সবাই যেন ওই দিকটাতে আমরা খুবই বেশি সজাগ থাকি, এবং ওই দিকে যেন আমরা আসলে কাজ করি, এবং ওই অন্যায়গুলোর বিরুদ্ধে দলবদ্ধভাবে যেন তাদেরকে আমরা প্রতিরোধ করি। বাংলাদেশের রাজনীতি সবসময় আসলে পট পরিবর্তনের রাজনীতি, এক দল যায় আরেক দল আসে। তো দেখে ওটাই মনে হলো, আসলে দেখিও নাই কারো কথাবার্তা, খুব আন্দোলনে অংশগ্রহণ আমাদের অন্য রাজনৈতিক দলের, বিএনপির বা অন্যদের, কিন্তু এবারের আন্দোলন শেষ হওয়ার পরে তারা একটা মানে এরকমভাবে চলে আসতে চাচ্ছে যে আমরাই করেছি, আমরাই সব, এখন আমরাই ক্ষমতায় বসবো, এমন একটা বিষয়। আমি বিশ্বাস করি আসলে আমাদের, আকাশ বলছিল, যারা 30-35 বা তার নিচে আছে, এরা কেউ আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি একই রাজনীতি, সেই একই রাজনীতির এই ফাঁদে তারা কেউ আসলে এখন আর পড়তে চায় না। এবং আমি খুবই আশাবাদী আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম অবশ্যই এই বিষয়টা, আমরাও খেয়াল করছিলাম যে প্ল্যাটফর্ম দেখছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখছিল যে মানুষ কি চায়, তারা অবজার্ভ করছিল ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বা তারা যাদের সাথে যোগাযোগ করেছে অন্যভাবে, তাদের মাধ্যমে দেখছিল যে রুট লেভেল থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সব জায়গা থেকে, সব পেশাজীবীদের ভিতর থেকে চাহিদাটা কি আসতেছে। আমরা 19 তারিখ
18 তারিখ যেদিনকের আওয়ামী লীগ হতভম্ব হয়ে গেল, যেদিনকের যখন প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসলো, যেদিনকের আইনমন্ত্রী ভয়ে এসে বলল আমরা রবিবারেই সব কিছু করে যাব, সেই দিনকেরই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল স্টেপ ডাউন হাসিনা স্বতঃস্ফূর্তভাবে চলে আসতেছে টুইটারে। তো মানুষের মনের কথা ওইটাই ছিল, কিন্তু যখন আমাদের উপরে চরম নিপীড়ন নেমে আসলো তখন মানুষ আবার ভয় পাচ্ছিল। এবং এটা আমি বলবো সমন্বয়কদের বুদ্ধিমানতার কাজ যে তারা শুরুতেই এসে এই দাবিটা তোলেনি, কারণ ওই দাবির যে একটা চরম ভয় কেটে মানুষকে রাস্তায় নামতে হবে সেটার প্রস্তুতি আসলে তখন তো মানুষ পেত না চরম ভয়ের কারণে। তারা সময় নিয়েছে এবং আস্তে আস্তে দেখেছে কিভাবে কোন দাবিটা মানুষের ভিতর থেকে আসে এবং সেই দাবিটাকে তারা চ্যানেল করেছে। আমার কাছে মনে হয় এখন সোসাইটির অন্যতম বেশি দাবি এই পচা রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে যারা এই চমৎকার আন্দোলন 35 দিনের ভিতরে নিয়ে আসলো, সমন্বয় করলো, বাংলাদেশের রাজনীতিতে এরা অবশ্যই কন্টেম্পোরারি সময়ে অনেক বেশি ভালো কাজ করতে পারে। আমি চাই তারা যেন এই বিষয়গুলো নিয়ে খুবই সিনসিয়ারলি চিন্তা করেন, যেহেতু এখনও তারা খুবই ব্যস্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে বিভিন্ন আলোচনা করছেন। বাট আমি অবশ্যই চাবো যে তারা যেন এই একটা রাজনৈতিক দল হিসেবে যেন মাঠে আসেন। এবং আমি অবশ্যই বিশ্বাস করি সামনের নির্বাচনে যদি তারা রাজনৈতিক দল হিসেবে আসেন, অবশ্যই তারা বাংলাদেশের সবগুলো জায়গা থেকে নির্বাচন করার সক্ষমতা অর্জন করবেন এবং বিপুল পরিমাণ মানুষের সমর্থন পাবেন। কারণ এই সমর্থন হয়তো সামনে গিয়ে যুদ্ধ করেছে, সামনে গিয়ে পুলিশদেরকে, ছাত্রলীগ যুবলীগদের কনফ্রন্ট করেছে শুধু হয়তো ছাত্ররা বা যুবকরাই বলবো, কিন্তু সমর্থন আমরা আমাদের বাসার ভিতরে তাকালে বা আশেপাশের ফ্যামিলির ভিতরে তাকালে যেটা দেখতে পাই, সমর্থন আসলে সব বয়সী সব ধরনের মানুষের। এবং আমাদের আগের জেনারেশন যারা হয়তো আসলে বলতে পারিনি, তাদের হয়তো অনেক পিছুটান ছিল বলেই বলতে পারে নাই, তারাও এখন আসলে বলতেছে যে হ্যাঁ আমরা এদের বাইরে বের হয়ে এসে অন্য কোনো একটা বিকল্প ব্যবস্থার কাছে যেতে চাই, যে বিকল্প ব্যবস্থা বাংলাদেশে বলবে যে আমি একজন বাংলাদেশি হওয়ার কারণে আমার একটা সেট অফ রাইটস আছে, বাংলাদেশি হচ্ছি আমি, ঠিক আছে, বাংলাদেশি হওয়ার কারণে আমার অপরচুনিটিস আছে। বাংলাদেশে সকল ছাত্র আর 2 মাস আগে 3 মাস আগেও এটাই চিন্তা করতো যে বাংলাদেশে থাকবো না, আমরা চলে যাব, সুযোগ পেলে দেশের বাইরে চলে যাব। দেশের বাইরে মানুষ কী কারণে যায়? কিছু অপরচুনিটির কারণেই যায়। দেশেই কিন্তু তাদের সব আবেগ থাকে, দেশে সব পরিচিত মানুষ থাকে, দেশে সব স্মৃতি থাকে দেশে, কিন্তু শুধু কিছু অপরচুনিটির কারণেই হয়তো আমাদের দেশের সব তরুণরা, সম্ভাবনায় তরুণরা এই দেশ থেকে বাইরে চলে যাচ্ছিল। কিন্তু এখন আমার কাছে মনে হয় এখনই সময় যে এই অপরচুনিটিটা বাংলাদেশে সবার জন্য যে অপরচুনিটি আছে আমাদের দেশের ভিতরে, এই দুর্নীতি যদি আমরা বন্ধ করে ফেলতে পারি, আমরা দেখব আমাদের দেশে সবার জন্য কী পরিমাণ অপরচুনিটি আসলে চলে আসতেছে। তো সেই অপরচুনিটি আমি আশা করি আমাদের এই যারা যুব সমাজ আছে তারা কাজে লাগাবে এবং সবার জন্য তারা তৈরি করতে পারবে এই সমাজের ভিতরে, এই প্রত্যাশা থাকবে। এই তো আমাদের আলোচনার এই পর্যায়ে এবার আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নানা রকম চিন্তার জন্য যাচ্ছি হচ্ছে সনমের কাছে। হ্যালো, আমি সনম, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমার এই পুরো আন্দোলনের যদি অভিজ্ঞতার কথা আমি বলতে চাই, সেক্ষেত্রে আমার সবার আগে বলতে হবে যে 15 তারিখের কথা। 15 তারিখ যখন ফেসবুকে বসে যখন দেখলাম যে ছাত্রলীগের কর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর চড়াও হচ্ছে, বা সমস্ত ফুটেজ বা সমস্ত ভিডিওস, ছবি যখন আমরা দেখা শুরু করলাম আর কি, তখন বুকের ভেতরটায় কেমন হচ্ছে একটা মানে মোচড় দিয়ে ওঠে আর কি। মানে মনে হয় যে এগুলো কি শেষ হবে না, আর কত। তারই ঘটনার জের ধরে 16 তারিখ বা 15 তারিখ রাত্রের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্টরা যখন তারা সন্ধ্যার দিকে আন্দোলনের নামে বা মিছিল নিয়ে নামে, তখন তাদের উপরও ছাত্রলীগ চড়াও হয় আর কি। তো এই সব কিছুর বিচার চাওয়ার জন্য স্টুডেন্টের একাংশ বলতে গেলে 150-র মতো লোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা হচ্ছে আমাদের ভিসির বাসার সামনে আমরা অবস্থান নেয়। তারা নেওয়ার পর তারা হচ্ছে ভিসির কাছে জবাব দিতে চায় যে কেন ছাত্রলীগের মানুষজন আছে বা ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আছে বেসিক্যালি, তারা কেন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর এভাবে আক্রমণের অধিকার পায় বা সাহস পায়, বা এর বিচার কি আসলে। তো এই পর্যায়ে আসলে আমাদের ভিসি মহোদয় উনি কোনোভাবেই কোনো রকমের কোনো সহযোগিতা না করে তিনি নিজের ঘরে গিয়ে দরজা আটকে বসে থাকেন। তো এক পর্যায়ে রাত্রের 2টা নাগাদ আমি বেসিক্যালি ক্যাম্পাসের বাইরে বাসায় থাকি। তো ওখান থেকে আমি দেখতেছিলাম যে মানে চিৎকার চেঁচামেচি লাইভে ভিডিও করতেছে আমার ফ্রেন্ডরা বা আমার জুনিয়ররা বা আমার সিনিয়ররা যে ভাই বাঁচান প্লিজ, আমরা ভিসির বাসার নিচে আটকা আসছি, ভিসির বাসার বারান্দার নিচে আমরা আটকা আসছি, ওখানে চারদিক থেকে এক সাইড থেকে ছাত্রলীগের
সন্ত্রাসীরা ঢুকছে আরেক দিক থেকে, সাভার থেকে অস্ত্র শস্ত্র সমেত মানুষজন ভাড়া করে নিয়ে আসা হয়েছে আমাদেরকে মারার জন্য। আমাদের ভিসি কিন্তু তখনও তার নিজের বাসভবনের দরজা আটকায় বসে আছে, তার বাসার সামনের বারান্দায় ছেলেপেলেরা আল্লাহ আল্লাহ বলে চিল্লাচ্ছে, তারা বলছে স্যার প্লিজ দরজাটা খুলেন, আমাদেরকে ভেতরে নেন, আমাদেরকে বাঁচান। এদিকে পুলিশের যারা কর্মকর্তা আছেন ওনারা ছাত্রলীগদের প্রোটেকশন দিচ্ছে, আর চার সাইড থেকে ছাত্রলীগ পেট্রোল বোমা মারতেছে, ইট ছুঁড়ে মারতেছে, কাচের বোতল ছুঁড়ে মারতেছে, কারোর গায়ে লাগতেছে, কারোর মাথায় লাগতেছে, মানুষজন রক্তাক্ত হচ্ছে। ওই মোমেন্টে যখন আমরা যারা ক্যাম্পাসের ভিতরে ছিলাম, হলে ছিলাম, বাইরে ছিলাম, আমি এক পর্যায়ে শুনতে পারলাম যে আমার বারান্দা থেকে ঘরের যে ক্যাম্পাসের হলগুলোতে ঘন্টা বাজাচ্ছে আর কি, মেয়েদের হলগুলোতে ঘন্টা বাজাচ্ছে। তো 10 মিনিটের মধ্যে যখন 3-3.5 মানুষ নেমে আসে, যখন ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দিয়ে সরাই দিল, তখন পুলিশ কি করলো? তখন পুলিশ যারা বাঁচাইতে আসছে আটকা পড়া স্টুডেন্টদের, তাদের উপর টিয়ার শেল ছোড়া শুরু করলো, সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু করলো। আমরা লিটারালি বারান্দা থেকে দাঁড়ায় দেখতেছি আর বোঝার চেষ্টা করছি, নিচে যাওয়ারও চেষ্টা করছি। নিচে গিয়ে দেখি আমার বাসার নিচে যেই ছাত্রলীগরা ধাওয়া খেয়ে আসছে তারা সব দাঁড়ায় আছে আর কি, যে তারা ক্যাম্পাসে ঢুকবে কি ঢুকবে না, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে বেসিক্যালি আমার এই আন্দোলনের অভিজ্ঞতাটা শুরু আর কি। এরপরও এক রাত, এখন পর্যন্ত কালকে রাত পর্যন্ত একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারছি কিনা সেটা আসলে বলা যায় না। ইভেন খাওয়ার ব্যাপারটাও মানে খাওয়ার নামে না আসলে ভাই, বুকের ভেতরে মানে নামে না, গলা দিয়ে সব কিছু মিলায়। তো এগুলো তো আসলে বলতে গেলে মানে কোথা থেকে আপনি শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, এটার কোনো ইয়া নাই। কিন্তু আমি এখন আপাতত একটা জিনিসই চাই আর কি আমার দেশের জন্য, বা এই যে সমস্ত কিছু করে আমরা যে এই জায়গায় এসে পৌঁছাইলাম, এখান থেকে একটা জিনিসই চাওয়া, সেটা হচ্ছে আর যেন কোনো হাসিনা বা কোনো ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে আমাদের পড়তে না হয়। মানে আমি 4 তারিখ পর্যন্ত মানে খালি বলতেছিলাম যে এত কিছুর পরেও যদি মানে শেখ হাসিনা না যায়, দেশ না ছাড়ে, বা এই আন্দোলন যদি কোনো কিছু না হয়, বা আবার যদি কোনো একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে আমাদের পড়া লাগে, তাহলে আমি ভাই আমার রাস্তা আমি দেখে রাখতেছি, আমি চলে যাব, আমি দেশে থাকবো না, আমি IELTS দিব, আমি ICCR করবো, আমি ভাই চলে যাব দেশ থেকে, থাকবো না। কারণ কি লাভ? আমার মনে হয় আমাদের জেনারেশনে যারা আছে আমরা সবাই এই জিনিসটা একবার হলেও ভেবে দেখছি আর কি, যে এত কিছুর পরেও, এত রক্তের পরেও, এত মানুষের জীবনের পরেও, এত কিছুর পরেও যদি আসলে সেই ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আমাদের আবার ঢোকা লাগে, তাহলে কি হবে? মানে এই যে আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর দিনই আমাদের ছাত্র দলের বা আমাদের হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এসে যে ভাষণ দিলেন বা সমাবেশটা করলেন, যেখানে আমাদের দেশে এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলভাবে বজায় আসে নাই। পুলিশ চলে গেছে, পুলিশরা 11 দফা দাবি দিয়ে তারা হচ্ছে জানাইছে যে তারা কাজে আসবে না, তারা আলটিমেটাম দিছে, তাদের নিরাপত্তা নাই। তারপর ডাকাতি হচ্ছে, এদিকে এটা হচ্ছে ওটা হচ্ছে, এই সব কিছুর মধ্যেও বিএনপির যখন উচিত ছিল যে মানুষের পাশে এসে তাদের পাশে দাঁড়াই, আমরা তাদের সঙ্গে মানে ছাত্ররা তো করছেই ভাই, ছাত্ররা তো একটা আন্দোলন নামায় ফেলছে, এখন কেন ছাত্রদেরই চাঁদাবাজি বন্ধ করতে হবে, ছাত্রদেরকেই সারা রাত জেগে পাহারা দিতে হবে, ছাত্রদেরকেই ট্রাফিক রুলস মানে দেখা দিতে হবে? তাইলে ভাই আমরা আপনারা যারা আছেন আর কি, সাধারণ জনগণ, বা ধরেন বিভিন্ন আমাদের এই বিএনপির দল বলি বা যে কোনো দলই বলি আর কি, আপনারা যারা আছেন, তাহলে আপনারা কি করবেন ভাই? আসলে আপনাদের কাজটা কি? মানে আমরাই সব করবো রাস্তার মধ্যে, তাইলে আপনারা কি মানে বিএনপিকে ভোট দিয়ে দেশে আনবেন, তারপর বিএনপি আবার চুরি করবে, এই যে তারেক জিয়া এসে আবার খাম্বা চুরি করবে, বা এগুলাই কি চলতে থাকবে? আসলে এই ইয়ার মধ্যে দিয়েই যাব? আমরা আসলে এটা চাই না। আমরা আসলে চাই যে এখন একটা নতুন শক্তি আসুক আর কি আমাদের মধ্যে, যেখানে আমাদের হাতে, তরুণদের হাতে ক্ষমতা থাকবে, তরুণদের হাতে ক্ষমতা দেওয়া উচিত। এই যে ধরেন 16 বছর 17 বছর ধরে যেসব সরকারি কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে বা দেশের প্রত্যেকটা সেক্টরে তো ভাই দুর্নীতি ঢুকে গেছে, সেটা আপনি শিক্ষাক্ষেত্র বলেন, চিকিৎসা ক্ষেত্র বলেন, সরকারি জায়গাগুলো বলেন, এভরিওয়্যার। 16 বছর ধরে যাদেরকে আপনি শিখাইছেন যে দুর্নীতি করা যায়, বা যেসব জনগণ এইটা মাথায় ঢুকায় নিছে যে হ্যাঁ ভাই আমার পাসপোর্ট করতে গেলে আমি যদি যাই, কিছু দালাল ধরি, টাকা দেই, আমার পাসপোর্ট 7 দিনে চলে আসবে, আমি যদি লিগ্যাল ওয়েতে যাই তাইলে আমার ভাই 6 মাসও পাসপোর্ট আসবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত না। বা আমি যদি আমার জন্ম নিবন্ধন করতে যাই, আমি গেলাম অফিসে গিয়ে আমি বৈধ উপায় করতে গেলাম, আমার 6 মাসেও জন্ম নিবন্ধন হচ্ছে না, কিন্তু আমি যদি হচ্ছে মানে 1000 টাকা দিয়ে আমার জন্ম নিবন্ধন চলে আসবে ভাই 2 দিনের মধ্যে, এটা তো ভাঙতে হবে। এটা যদি আমরা আগের সিস্টেমেই চলতে থাকি, সিস্টেম পরিবর্তন হচ্ছে এখন বড় কথা। মানে আপনারা বিএনপি দেখলাম হচ্ছে দাবি জানাইছে যে 3 মাসের মধ্যে দিতে হবে, ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে।
এখন স্টুডেন্টরা যে আন্দোলন করছে সেটা বেসিক্যালি একটা ফ্যাসিস্ট রেজিমের প্রতি করছে, আর শেখ হাসিনার দেশ ছেড়ে পালায় যাবে এটা একটা ফ্যাসিস্টের পদত্যাগ হয়েছে, কিন্তু পতন হয় নাই। আসলে পতন করতে গেলে কি করতে হবে? পতন করতে গেলে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে আমাদের যে সিস্টেমটা আছে, এই যে সংবিধান যে সংস্কারের নামে যে সংবিধানটাকে একটা মানে অদ্ভুত একটা জিনিসে পরিণত করা হয়েছে, এক্স্যাক্টলি এটাকে আসলে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করার জন্য আপনার কম করে হলেও মানে একটা নির্ধারিত সময় দিতে হবে। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আসতেছে তাকে আমাদের এক ধরনের সময় দিতে হবে যে এই আবর্জনাগুলোকে বের করেন, একটা সুন্দর সংবিধান চাই, একটা শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চাই। ভাই আমরা স্টুডেন্টরা আমরা আর কোনো পুরান দল চাই না আসলে আমাদের জীবনে, কারণ পুরান দল আসলে কি করবে আমরা সবাই দেখছি। মানে স্বাধীনতার পর থেকে 1971 থেকে যদি শুরু করি, 72 থেকে যদি শুরু করি, 72 থেকে এখন 2024 সাল, আমরা কম বছর দেখিনি। আমরা বিএনপি কি করে দেখছি, আমরা জামাত শিবির কি করে দেখছি, আমরা আওয়ামী লীগ কি করে দেখছি, আমরা সবই দেখছি। তো এগুলো আমরা আর দেখতে চাই না। আর সর্বোপরি আমি আরেকটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র সংসদ নাই, কিন্তু এগুলো কেন হবে? মানে ছাত্র সংসদ থাকবে না কেন? বরঞ্চ সেখানে কি আছে, লেজুর ভিত্তিক কিছু রাজনৈতিক সংগঠন আছে, যখন যেই দল ক্ষমতায় থাকবে তখন তারা তাদের ছাত্র সংগঠন দিবে। আমি জাহাঙ্গীরনগরে যেহেতু পড়ি, 6 তারিখের মধ্যেই বিএনপির হচ্ছে মেইন কার্যালয় থেকে এরকম ঘোষণা আসছে যে তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের কমিটি দিবে আর কি, বা ছাত্রদলের কমিটি প্রদান করা হবে। এত হাস্যকর লাগলো ব্যাপারটা যে যেখানে আমরা ছাত্রলীগকে লাইক মানে বয়কট করে দিচ্ছে আর কি, বেসিক্যালি অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগের প্রত্যেককে অবাঞ্ছিত ঘোষণা করে বের করা দেওয়া হয়েছে। ওরা এখন হাতে পায়ে ধরতেছে, ভাই আমার ঘরে জিনিসপাতিগুলো আছে ওগুলো একটু নিতে আসবো, আমরা কি আসতে পারি নাকি? সেই ক্ষেত্রে ছাত্রদল মানে বিএনপি কোনভাবে ভাবলো যে স্টুডেন্টরাই ছাত্রদলদেরকে অ্যালাউ করবে বা কি? তো আমি জানি না তারা কোত্থেকে ভাবছে, বা ভাবতেই পারে, আসলে এগুলা বড় কোনো ইস্যু না। তো ওই জায়গা থেকে আমার মনে হয় এখন স্টুডেন্টদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন বন্ধ করতে হবে। সেটা ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, টিচার্স পলিটিক্স, কর্মচারী পলিটিক্স, ইভেন চুয়েটে দেখলাম কালকে বিবৃতি প্রদান করছে তারা যে কোনো রকমের শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থী মানে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক চলবে না, লেজুর ভিত্তিক রাজনৈতিক দল থাকবে না। আমরা কি চাই? আমরা চাই ছাত্র সংসদ। আমরা ছাত্র সংসদ করব যেখানে আমরা সমস্ত শিক্ষার্থীদের ভোট দেওয়ার অধিকার থাকবে। আমরা আমাদের মধ্যে থেকে আমাদের যোগ্য প্রতিনিধি বের করব, যার যেই বিষয়ে, যার যেই সেক্টরে যোগ্যতা, কারোর মিডিয়াতে ভালো যোগ্যতা সে মিডিয়ায় কাজ করবে, কারোর নির্বাহী হিসেবে ভালো ক্ষমতা সে সেখানে কাজ করবে। ইভেন এই যে আমরা ছাত্র সংসদ দিব, বা আমরা যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলতেছি, সেখানে একটা মানুষও যেন হচ্ছে কোনো কৈফিয়তের বাইরে না থাকে, জবাবদিহিতার বাইরে না থাকে। দেশটা আমাদের ভাই, আমাদের সবার, আপনার, আমার বাবার, আমার মার, এভরিওয়ান, সবার ভাই। দেশ কারোর একলার বাপের না, দেশ সবার। সো ওই জায়গা থেকে জবাবদিহিতার জায়গা প্রত্যেকটা সেক্টরে আসুক, এই আশা করতেছি। ইভেন শুধু যে ছাত্র সংসদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, ধরেন এই যে আমাদের যে জাতীয় ব্যয় বা জাতীয় আয়, আপনারা যেরকম বাজেট প্রদান করেন আর কি সংসদে, বা বাজেট পাশ করা হয়, বা ধরেন একটা ব্যয়ের হিসাব, এই ব্যয়ের হিসাবটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বা প্রত্যেকটা সেক্টরের যে ব্যয়ের হিসাব আছে, সরকারি ব্যয়ের হিসাব, সেই হিসাবটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। কারণ টাকা আমিও দিচ্ছি, আমার ট্যাক্সের টাকা যাচ্ছে, আমি কামাই করে দিচ্ছি, সেই টাকাটা আমি দেখতে চাই যে কোথায় গেল। 9,000 টাকা দিয়ে যদি একটা বালিশ কেনা লাগে, সেই হিসাবটা আমি দেখতে চাই যে 9,000 টাকার বালিশ কি, কেমন, কিভাবে। এই যে 17-18 তারিখে, জুলাই 17-18 তারিখের যে ধ্বংসযজ্ঞ চলছে আর কি, বিভিন্ন জায়গায় আমাদের নামে বলা হয়েছে যে স্টুডেন্টরা কি করছে, বিশ্ববিদ্যালয় ভাঙচুর করছে, বিশ্ববিদ্যালয়ের এখানে এটা হবে। সেখানে দেখলাম ইউজিসির কাছে ঢাকা ভার্সিটি দাবি করছে 4,92,00,000 টাকা, 4,92,00,000 টাকার ভাঙচুর হয়েছে। আবার আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবশ্য ফার্স্ট, তারা হচ্ছে মানে তাদের প্রশাসন চাওয়া হয়েছিল 15 কোটি টাকা। ভাই 15 কোটি টাকা দিয়ে আপনারা কি কিনবেন আমি একটু জানতে চাই। একটু পিছনের দিকে যাই, আজ থেকে 6-7 মাস আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন হলগুলোতে, যেগুলো 1 বছর আগে আরো খুলছে, সেই নতুন হলগুলোতে চেয়ার টেবিল দেওয়া হয় আর কি। সত্যি চেয়ার টেবিলগুলো এক একটা চেয়ারের তারা হিসাব দিচ্ছে যে 16,000 টাকা দামের চেয়ার টেবিল। সেই চেয়ার টেবিলে যখন বর্ষাকাল আসলো, বর্ষাকালে তো প্রথমত আমাদের নতুন হলগুলোতে পানি ঢুকে, মেয়েরা এভাবে পানি সিঁচে সিঁচে বের করে, বা কেউ হচ্ছে পানির মধ্যে ঘুমানোর চেষ্টা করে। তো মানুষজন নিজেদের টেবিলে হাত দিছে। আমাদের টেবিলে আবার এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে, টেবিলের মধ্যে তারা এলইডি লাইট দিছে, একটা কারেন্টের কানেকশন করছে।
তো বৃষ্টির সময় যখন এরকম ঘরে পানি, মানুষজন টেবিলে বসতে গিয়ে কারেন্টের শক খাচ্ছে। 16,000 টাকার টেবিলে আমি যদি পড়তে বসে কারেন্টের শক খাই ভাই, তাইলে এর থেকে বেশি হাস্যকর তো আসলে কিছু হইতে পারে না। তো দাবি এখন একটাই, দুর্নীতি বের করতে হবে। অ্যান্ড আপনারা যাদেরকে 16 বছর 17 বছর ধরে ক্ষমতায় বসায় রাখছেন, যে আমলাতন্ত্র আছে, যাদের এই অভ্যাস হয়ে গেছে চুরি করার, সেই চুরি করার অভ্যাস সে এত তাড়াতাড়ি বাদ দিতে পারবে না। সে কয়েকদিন ভালো থাকবে, কয়েকদিন সে ভালো থাকবে, কয়েকদিন দেখবেন পরিবহন ক্ষেত্রে আপনি হচ্ছে বেশ আরামে যাতায়াত করতে পারতেছেন, আপনার কাজে বাজারের দাম হয়তো একটু কমে যাচ্ছে, চাঁদাবাজি নাই। কিন্তু তারা আবার শুরু করবে, কারণ না খেয়ে তো আসলে থাকা সম্ভব না। 16 বছর ধরে খাইছে, এখন আবার যারা 17 বছর ধরে না খেয়েছিল তারা রাস্তায় নামবে, খাইতে হবে। তো তারা যেন খাইতে না পারে, জন্য আপনাদের গলাটা উঁচু করতে হবে ভাই। কথা বলতে গেলে তো ভয় পাইলে হবে না, আপনারা বন্দুকের ভয় করে ফেলছেন। এখন এরা তো 17 বছর না খেয়ে আছে, এদের কাছে কিছু নাই। আপনি এখন কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের কথা বলতে হবে। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমরা নিজেদের কথা ভাবার আগে একটু যদি আশেপাশের মানুষের কথা ভাইবে একটু সহনশীল আচরণ করি। আসলে যেমন রাস্তায় আমি দেখলাম যে স্টুডেন্টরা ট্রাফিক সামলাচ্ছে, খুবই ভালো কথা, কিন্তু এর মধ্যেও কয়েকজন মানুষ দেখলাম যেখানে স্টুডেন্টরা বলতেছে যে এই দাগটা ভাই ক্রস করেন না, দাগটা ক্রস করার কোনো নিয়ম নাই ভাই, এই লেনটা রিক্সার, এই লেনটা মোটর সাইকেলের, এই লেনটা হচ্ছে বাসের, এটা হচ্ছে ইমার্জেন্সি লেন। কিছু লোকজন দেখলাম যাদের এত বেশি তাড়া যে তারা সেটা মানতে রাজি না, কিন্তু এটা তো হওয়া উচিত না ভাই। আপনার দেশ সবার দেশ, ঠিক আছে, হ্যাঁ, স্টুডেন্টদেরকে আবার নাকি ঘুষ দিতেছে, কি অদ্ভুত ব্যাপার স্যাপার, তাই না? বাংলাদেশের মানুষের আমার কাছে মনে হয় এখন সহনশীল হয়ে আচরণ করাটা আর মানে নিজের আগে মানুষের কথা ভাবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তো এই তো আর কি, মানে স্বাধীনতা যখন আনছি সেই স্বাধীনতাকে ধরে রাখা আসলে আমাদের সবারই দায়িত্ব। আমার কাছে মানে স্টুডেন্টদের উপর দায়িত্বটা আরও বেশি, যাতে আমরা আমাদের মতো করে আমরা যেরকম দেশ চাই আর কি, যে অপরচুনিটিগুলো আমরা চাই, যে স্বাধীনতাগুলো আমরা চাই, সেই স্বাধীনতাগুলো যেন আমরা পাই। তো এই আশাই রাখবো সবার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ সনমকে। এবার আমাদের মধ্যে যে অভিভাবক প্রতিনিধি এবং আমাদের শক্তির একটি বড় উৎস, আমরা তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। আজকের এই পড়ন্ত বিকেলে আমাদের যে ক্ষুদ্র আয়োজন, সেখানে আমি উপস্থিত থাকতে আছি এবং কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গর্ব অনুভব করছি। প্রথমত এই মুভমেন্টের যে অভিজ্ঞতা, যেহেতু সবার চেয়ে আমার এখন 59 চলছে, তো সেই জায়গা থেকে আমি কিন্তু মুক্তিযুদ্ধ দেখি নাই বলা যাবে না, আমার তখন 6-7 বছর বয়স। ছোটোখাটো আমার কিছু হালকা শব্দ, গোলাগুলি, কিছু হালকা খুবই অস্পষ্ট কিছু স্মৃতি আমার আছে। তারপরে পরে তো এই এরশাদের আমলে যেই মুভমেন্টটা, তখন আমি যথেষ্ট বড় হয়েছি, তো সবই আমি বোঝার মতো ক্ষমতা ছিল। তো যাই হোক, এই ৭১-এর পরে যে পট পরিবর্তনের পরপর বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শ নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে শাসন ব্যবস্থায় বসছে, ভোটাভুটি হয়েছে, সবাই ক্ষমতা ভাগাভাগি করে দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণও সেই আশায় আশান্বিত হয়ে আমরা সাধারণ জনগণ, আমরা এই দেশের সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে আমরা নাগরিক হিসাবে বসবাস করছি দীর্ঘ সময় ধরে। কিন্তু এখানে এই শেষের দিকে এসে আমরা কখনোই আমাদের ৭১ সালে যে স্বাধীনতার যে মূল মন্ত্র, যে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, সেটা কখনোই হয় নাই, সেটার কাছাকাছিও আমরা ভোগ করতে পারিনি। তবুও আমরা আমাদের বেঁচে ছিলাম, আমরা এই সমাজের লোক, আমাদের সবাইকে নিয়ে আমরা আমাদের ছোটোখাটো একটা আয়তনের দেশে আমরা সবাই বেঁচে ছিলাম। দীর্ঘ সময় পার হওয়ার পরেই যখন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মুভমেন্টের মাধ্যমে সবাই তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার বিভিন্ন রকম পায়তারার ভিতর দিয়ে নিষ্পেষিত হচ্ছিলাম, কিন্তু তারা বিভিন্নভাবে নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্ন পায়তারা তারা করছে সবসময়ই। কিন্তু আমরা সাধারণ নাগরিকরা আমাদের ক্ষমতা সত্যিকার অর্থেই আমরা একটু আপোষকামী। আমরা আমাদের
যেই শক্তি সামর্থ্য সেটা কিন্তু আমরা কখনোই পুরোপুরিভাবে দেখাইতে পারি নাই। এইভাবে না দেখতে বা আপোষ করতে করতে আমরা যে বাঙালি, আমরা যে ঠিক 200 বছর মানে ব্রিটিশ আমলে আমাদের যে ভোগান্তি ছিল, সেই মজ্জাগত আপোষকামিতাই মনে হয় যেন আমরা ওটার মধ্যে ডুবেছিলাম। আমার মনে হয়, আমার অনুভূতিতে, আমি যেহেতু প্রধান শিক্ষক ছিলাম, শিক্ষকতার পেশায় ছিলাম দীর্ঘ সময়, সেজন্য এই শিক্ষা ব্যবস্থার সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল এবং অভিজ্ঞতাও ছিল। সেই জায়গা থেকে ভিতরে খালি ফুঁসতাম এবং নিজের ছোট পরিসরে অনেক প্রতিবাদ করতাম, অনেক অন্যায়ের বিরুদ্ধে আমার অনেক কিছুই বলার ছিল, বলতাম, কিন্তু কখনোই কোনো কিছু কাজ হতো না। আর সরকারি ব্যাপারটাই ছিল এরকম যে সেখানে আমরা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, সবসময় বাধ্যগত চাকর। সেই হিসাবে আমাদের কিছু বলার অধিকার, সোচ্চার হওয়া, আমাদের অধিকার আদায়ের যে প্রচেষ্টা, সেটা আমরা ভুলেই বসেছিলাম। এমনটা আপোষ করতে করতেই কিন্তু আমি 59-এ পৌঁছে গেছি। আজকের দিনে এসে আমি ভীষণভাবে আবেগ আপ্লুত। আমি আমার ভাষার সীমাবদ্ধতার জন্য আমার সেই আবেগীয় গভীর জায়গা থেকে যা বলা উচিত, আমার ভিতরের সব কথা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে অত্যন্ত গর্বিত যে আজকে আমি ওদেরকে এই ছোটোখাটো আমাদের যে আয়োজন, সেখান থেকে আমার এই দেশের জন্য যে আত্মত্যাগ, আমাদের এই ইয়াং জেনারেশন যে এত বড় একটা কিছু করতে পারে, এটাই যেন স্বপ্নের মতো একটা বিষয় আমার কাছে। আমি এত গর্বিত, আমি সত্যি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। দ্বিতীয়ত, আমি সারা জীবন যতদিন বাঁচব আমার আর দুঃখ থাকবে না। একজন শিক্ষক হিসাবে আমার যে প্রত্যাশা সমাজের প্রতি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে নিয়ে, আমার বাসায় আমার ছেলেকে কেন্দ্র করে প্রচুর ইয়াং জেনারেশনের সাথে আমার উঠা বসা ছিল, আলাপ আলোচনা ছিল। সবসময় আমার কথা ছিল যে তোমরা আসলে কি করছো, তোমাদের স্বপ্ন কি, তোমাদের কল্পনা কি, তোমরা কি করতে চাও। এরকম নানা সময়ে আমি ওদেরকে আক্রমণ করি, ওদের কাছ থেকে কথা বের করতে চাই। মূলত ওরা কি স্বপ্ন দেখে, ওরা আগামী দিনের জন্য ওদের চোখে কি কোনো স্বপ্ন আছে, ওদের মনে কি কোনো স্বপ্ন আছে, ওই স্বপ্ন ছোঁয়ার জন্য তাদের কি কোনো প্রচেষ্টা আছে, এরকম আমি সবসময় ওদেরকে খোঁজাইতাম বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এরপরে এই 17 বছরে বিভিন্নভাবে জনগণ, জনসাধারণ, আপাময় জনসাধারণ বিভিন্ন জায়গা থেকে যেভাবে নিষ্পেষিত হয়েছে, যেভাবে তারা অধিকার বঞ্চিত হয়েছে, যেভাবে জুলুমের শিকার হয়েছে, যেভাবে তারা তাদের আত্মপরিচয়কে ভুলে বসেছে এবং আপোষকামিতার জন্য যেই ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। মানে আমি বিশ্বাসই করতে পারি না যে আমার এই নতুন প্রজন্ম এমন একটা বিপ্লব খালি হাতে ওরা ঘটাইতে পারে, এমন একটা অন্ধকারাচ্ছন্ন সময়কে এমন একটা সূর্যের আলো তারা চারিদিক উদ্ভাসিত করতে পারে। সেজন্য আমি আমার অন্তঃস্থল থেকে, আমার বয়সী সকল প্রবীণের পক্ষ থেকে, যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছে, তাদের সবাইকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে জানাই লাল সালাম। সারা জীবন আমার মনে হয় স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় তাদের এই কর্মকাণ্ড লেখা থাকবে যে এই ধরনের মুভমেন্ট এইভাবে এত স্বল্প সময়ের মধ্যে এমন একটা বিজয় ছিনিয়ে আনা চারটিখানি কথা নয়। সেটা নিশ্চয়ই এই স্বপ্নাতুর অনেক বেশি স্বপ্নে কাতর ছিল বলেই এই প্রজন্ম তাদের ভিতর বুদ্ধি বিবেচনা দিয়ে তারা তাদের জায়গায় পৌঁছে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এখন এই
সমাজ বিনির্মাণে সবার ভূমিকা রয়েছে। আমি মনে করি আমরা যে যেখানে আছি, মা হিসেবে আছি, বাবা হিসেবে আছি, অবসরপ্রাপ্ত হিসাবে আছি, অথবা গৃহিণী হিসাবে আছি, অথবা শ্রমিক হিসেবে আছি, অথবা নারী হিসেবে আছি, যেখানে যে আছি প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে এই নতুন প্রজন্মের এই যে তাদের বিজয়, এই বিজয়কে আমরা কাজে লাগাইতে হবে। তাদের হাতকে শক্ত করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। তাদের প্রত্যেক মতামতকে আমাদের শ্রদ্ধা করতে হবে, শুনতে হবে, তাদেরকে আমাকে সময় দিতে হবে। তাদের যত মতামত, সকল মতামতকে গ্রাহ্য করতে হবে। এখন একটা ভীষণ যুদ্ধ সামনে আমাদের প্রতিমান। আমি তরুণদের কাছে অনুরোধ করব, তারা এই ব্যাপারে সচেতন থাকবে যে প্রবীণ আর তরুণের সবসময় একটা লড়াই আছে, একটা ঠান্ডা লড়াই আছে। কারণ আমরা আমাদের প্রতিষ্ঠিত মজ্জাগত যে আদর্শ, সেইটাকে তরুণদের হাতে তুলে দিতে ভয় পাই। আমরা মনে করি ওরা কম বুঝে, ওরা কি পারবে, ওরা হবে না আমাদের মতো। আমরা যা করে গেছি বা ছিল সেটা ভালো ছিল, সেটা বেটার ছিল। বেটার চেয়ে বেটার কিন্তু থাকে, আর সময়ের সাথে থাকাটা সবচেয়ে জরুরি। আমরা সবাই যেন সমাজের আজকে দেশের যে অরাজকতা, যে অনিশ্চয়তা, এগুলোতে ভয় না পেয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যে যেখানে আছি সেই জায়গা থেকে আমাদের এই তরুণের শক্তিকে, এই আলোকবর্তিকাকেই আমরা সবাই মিলে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে আমাদের এই স্বপ্নকাতর আত্মদানকারী তরুণদের আত্মত্যাগের মূল্যায়ন করব একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করে। আর সেই জায়গা থেকে আমরা শপথ নেওয়ার মতো করেই আমরা সকল প্রবীণেরা, সকল বয়স্করা, আমরা যারা আজকে তরুণ নয় কিন্তু আমরা মনে প্রাণে আমাদের দেশের এই গুরুত্বপূর্ণ একটা বিরাট বিজয়কে যেন কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে আমরা সজাগ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে যে শত্রুতা, সেইটাকে আমরা চিহ্নিত করব এবং কোনোভাবে আমরা আমাদের যে মজ্জাগত বিবেক, সেটাকে আমরা পুনরুজ্জাগরিত করতে হবে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব এবং ন্যায় সঙ্গত জীবনযাপন করে সবার অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তো শেষ আমি নতুন প্রজন্মকে এবং সবাইকে আহ্বান জানাবো যে আমরা এই ব্যাপারে সহযোগিতা করব এবং তাদের এই প্রচেষ্টা যেন সফলতার মুখ দেখে এবং আমরা যেন একটা শোষণমুক্ত নিরাপদ জীবনযাপন করার অধিকার হয়ে বৈষম্যহীন একটা সমাজ দেখে যে মরে যেতে পারি, পৃথিবী দেখে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি হাবিবুর রহমান, অধ্যয়ন করছি রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টে, 2021 সেশন। বিজয়ের এই শুভ লগ্নে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং যারা আমরা এখন যারা ফ্রন্ট লাইনে থেকে বা যার জায়গা থেকে যারা অংশগ্রহণ করেছি বা আন্দোলনে ছিলাম, তাদের সবাইকে বা পুরা আপামর জনতাকে, বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে আকাশ ভাই একটু আগে দেশাত্মবোধের কথা বলছিল, শামস বলছিল। দেশপ্রেম এমন একটা জিনিস, আমি যখন ছাত্রলীগের হাতে 17 জুলাই যখন ছাত্রলীগের হাতে মাইর খেলাম এবং আমার মোবাইল নিয়ে গেছিলো ছাত্রলীগ, তখন খুঁড়াইতে আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন আমার মধ্যে একটা অনুভূতি হয়েছিল। সেটা আমি দুইটা মোটিভ নিয়ে আমি এখন এক্সিস্ট করব দেশের মধ্যে, আমার দেশের মধ্যে। সেই দুটো জিনিস আমার প্রথম কাজ আমি আমার মোবাইলটা উদ্ধার করব আততায়ীদের কাছ থেকে, এবং দ্বিতীয় কাজ আমি বিদেশ চলে যাব, আমি আর এই দেশে থাকবো না। ঠিক একই সময় আমরা যখন জুলাইয়ের 5 তারিখে আমার মনে আছে আমি বৃষ্টির মধ্যে 3 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজে আমাদের আন্দোলনটা শুরু করছিলাম। ঠিক অগাস্টের 5 তারিখে এসে আমরা সেই বিজয়ের হাসি হেসে আমরা গণভবনের উদ্দেশ্যে গেলাম, তারপর আমরা শাহবাগ গেলাম। তখন আমার কাছে মনে হয়েছিল যে না, আমরা এই দেশকে স্বাধীন করছি,
বিদেশ যাওয়ার জন্য না, মূলত দেশকে স্বাধীন করছি দেশে থাকার জন্য। আমরা হচ্ছে দেশে থাকবো এবং হচ্ছে দেশে থেকে আমি আমার দেশ মাতৃকাকে গড়ে তুলবো, নতুন করে গড়ে তুলবো। নতুন প্রজন্ম আমরা যারা হচ্ছে এই রিভলিউশনে আছে, আমরা যে এই সংগ্রামের মধ্যে এই হচ্ছে আত্মত্যাগে যারা অংশগ্রহণ করছি, তারা সবাই হচ্ছে দেশ মাতৃকাকে নতুন করে গড়ার জন্য আমরা উদ্দীপিত হব। বিপ্লবের মধ্যে নিয়ে যাও আমরা সবাইকে, পরিবর্তন দেখতে চাই। আসলে আমরা সবাই পরিবর্তন দেখতে চাই। পরিবর্তন হচ্ছে পরিবর্তনই বিপ্লব। পরিবর্তন হচ্ছে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে। তো সাধারণত হচ্ছে আমরা যে আন্দোলনটা শুরু করছি, আন্দোলনটা কোনো হল থেকে হয় নাই, কারো জোয়ারে হয় নাই, কারো হচ্ছে একক ডাকে আমরা সাড়া দিই নাই। আমরা সাধারণত এই আন্দোলনটা শুরু করছি হল থেকেও না, লাইব্রেরি থেকে। ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে তারা হচ্ছে আন্দোলনটা শুরু করছিল। তারপর হচ্ছে আমরা রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর প্রত্যেকটা ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে গিয়ে আন্দোলনটা শুরু করছি, হল থেকে আন্দোলনটা শুরু করি নাই। এবং আন্দোলনটা ছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং পরবর্তীতে এখানে ছাত্র জনতা সবাই গণ অভ্যুত্থান এখানে হয়েছিল। তো ছাত্র এবং জনতা এবং এই দেশটা এখন হচ্ছে এতক্ষণ সবাই যারা এই কথাগুলো বলছিল শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কীভাবে হয়েছে, কীভাবে হলো বা দেশটা গড়তে হবে, এখন কীভাবে গড়তে হবে ওই জিনিসটাকে আমাদেরকে সচেতন হতে হবে আর কি। আমাদের হচ্ছে যারা বর্তমানে তরুণ সমাজ, তাদেরকে হচ্ছে বিপ্লবটা দেখাতে হবে। তারা যে বিপ্লবটা দেখাইছে এটাকে ধারণ করে লালন করে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং হচ্ছে আমি আজকে সাধুবা একটু আগে অন্যায়ের কথা বলছিল যে শাসক গোষ্ঠী বা সুরতান্ত্রিক সমাজ শাসক গোষ্ঠী আমাদেরকে হচ্ছে যেভাবে ডমিনেন্স করছিল, আসলে আমরা ন্যায় অন্যায় কোনো কিছু বুঝি না। শুধুমাত্র অন্যায় এবং হচ্ছে অবিশ্বাস, এই দুইটা জিনিসের এক্সিস্টেন্স, শাসন শোষণের এক্সিস্টেন্সটা দেখতে পারছি। কিন্তু কোনো কিছুকে পজিটিভলিভাবে চিন্তা করব, এগ্রি করব, ওই জিনিসটা আমাদের মধ্যে পাই নাই। ঠিক একইভাবে আজকে যখন আমি 2 নং মিরপুর 2 গেছিলাম, ফুটপাত বা হচ্ছে হোপসের আশেপাশে হাঁটতেছিলাম, তখন শিক্ষার্থীদের আজকে কর্মসূচির একটার মধ্যে দেখলাম তারা হচ্ছে যত সকল হচ্ছে রাস্তার পাশে যারা হোপসে দোকান দেয় বা হচ্ছে রাস্তার পাশে ফুটপাতে যে দোকান দেয়, তাদেরকে সচেতনতামূলক কর্মসূচি তারা গ্রহণ করছে, যাদেরকে সচেতন করতেছে যে আজকে থেকে বা হচ্ছে এই বিজয়ের পর থেকে আপনারা কেউ কোনো চাঁদাবাজি করতে আসবে তাকে চাঁদা দিবেন না, এবং কোনো পুলিশ যদি আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসে সেটা প্রতিহত করবেন। প্রয়োজনে আপনারা হচ্ছে প্রথম দিন চাঁদা দিবেন, দ্বিতীয় দিন গিয়ে আপনারা হচ্ছে নিজেদের মধ্যে গ্রুপিং করে ভিডিও করে রাখবেন এবং সেই জিনিসটা হচ্ছে থানায় জানাবেন। পরবর্তী সময় যদি কোনো স্টেপ না হয়, তাহলে আমরা ছাত্র জনতা সেটার মধ্যে রেগুলেশন গঠন করবো। আমরা ছাত্র জনতা আবার সেখানের মধ্যে হচ্ছে আন্দোলন গড়ে তুলব। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকটা কথা এখানে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সামনে যে পদক্ষেপ যেগুলো হবে, সে পদক্ষেপগুলো অবশ্যই হচ্ছে বৈষম্য বিরোধী হবে। এখানে কোনো দল মত সবার সকল ধরনের গণ অংশগ্রহণ থাকবে, সকল ধরনের অংশগ্রহণ থাকবে। এখানে ভিন্ন মত থাকতে পারে, হ্যাঁ, এখানে মৌলবাদী থাকতে পারে, হ্যাঁ, এখানে ফ্যাসিস্ট থাকতে পারে, হ্যাঁ, এখানে হচ্ছে বাম থাকতে পারে, এখানে হচ্ছে ডান থাকতে পারে, এখানে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। আমরা চাচ্ছি শুধুমাত্র বৈষম্য বিরোধী সকল প্রকার বৈষম্য মতাদর্শের কথা বলি, আর যদি হচ্ছে চিন্তাভাবনার কথা বলি, আর যদি তাদের এই চিন্তাভাবনার অ্যাক্টিভিটিসের কথা বলি, সকল ধরনের বৈষম্যের বিরোধী ঊর্ধ্বে গিয়ে আমাদের কাজ করতে হবে এবং সবাইকে প্রতিরোধ করতে হবে। শিক্ষার্থীরা আজকে যেটা দেখলাম শুধুমাত্র সবাইকে প্রতিরোধ হওয়ার কথা বলতেছে, যে বা একজন ভাই বলতেছিল যে হোপসের মধ্যে যারা কয়েকজনের মধ্যে তারা যখন তারা বলতেছিল ভাই, ঠিক একই সময় আমরা যে বিষয়গুলো কয়েকদিন আগে ফেস করছিলাম, ঠিক কয়েকদিন পরে গিয়ে আবার আমাদেরকে পুলিশকে চাঁদা দিতে হবে, আবার কয়েকদিন যারা চাঁদাবাজি করবে তাদেরকে চাঁদা দিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা তো তারা আমাদের পাওয়ারের মানে শোষণ করে টাকাটা চুষে নিবে আমাদের কাছ থেকে। আমাদের এখানে স্টেপটা কি? ঠিক এই বিষয়গুলো আমরা পরবর্তী সময় পেশ করব। তখন শিক্ষার্থীরা বলতেছিল, আমি তখন দাঁড়িয়ে দেখতেছিলাম, শিক্ষার্থীরা বলতেছিল আপনারা হচ্ছে তখন শিক্ষার্থীরা একটা কথা বলছিল, এখন কোনো পাওয়ার নাই, আমরা সবাই এখন রাজা, পাওয়ারটা এখন আমাদের সকলের, এখন হচ্ছে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলকে। এবং ইন্ডিভিজুয়াল, আপনি যদি আপনার জায়গা থেকে রুখে দাঁড়ান, আমি যদি আমার জায়গা থেকে রুখে দাঁড়াই, আপনি যদি আপনার জায়গা থেকে বৈষম্য বিরোধীর কথা বলেন, সবাই যদি সমতার কথা বলি, তাহলে হচ্ছে সাম্যতার কথা বলি, তাহলে ওভারঅল পুরা দেশ হচ্ছে সাম্যর দিকে চলে যাবে, পুরা দেশ একটা ব্যালেন্সের দিকে চলে যাবে। এবং সাম্যতাই আমরা চাচ্ছি, ব্যালেন্সটাই আমরা চাচ্ছি। আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্ম, আমরা যারা তরুণ প্রজন্ম আছে এবং আমাদের মতো যারা হচ্ছে আমাদের জুনিয়র যারা আছে, এবং হচ্ছে তারা যদি দেশকে এগিয়ে নিয়ে যায়, আমি আশা করি অন্তত তারা যদি হচ্ছে তাদের জায়গা থেকে সচেতন হয় এবং তারা যদি প্রত্যেকের পরিবারকে এই বিষয়গুলো যদি অবহিত করে, তাহলে হচ্ছে তাদের
পরিবার যারা হচ্ছে 30 ঊর্ধ্ব বয়স আছে বা 90s কিড আছে বা তার আগের যে জেনারেশনগুলো আছে ওই জেনারেশনগুলো তাদেরকে বুঝতে পারবে, কারণ তারা রিভলিউশনগুলো দেখছে, তারা কি করতে পারে, এই যে জেন জি কী করতে পারে এই জিনিসগুলো তারা দেখছে, এবং হচ্ছে এই জিনিসগুলো তারা যদি এখন কমপ্লাই করতে পারে এবং সব কিছু যদি মেনে নিতে পারে তাহলে সত্যিকার রিভলিউশনের দিকে আমরা চলে যাব। এবং হচ্ছে আমি আশা করি সামনের দিকে হচ্ছে আমাদের যে বিপ্লব বা পরিবর্তন বা হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে চাই, তরুণ প্রজন্ম যে পরিবর্তনটা দেখতে চাই, এই পরিবর্তনটা হচ্ছে আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব আক্তার। আমি MBBS করছি 4th ইয়ারে ইবনে সিনা মেডিকেল কলেজে। ছাত্র আন্দোলনের ব্যাপারটা আমি পরে বলতেছি, আগে হচ্ছে বলি যে গত যে এমপি নির্বাচনটা গেল, আওয়ামী লীগের যে নির্বাচনটা গেল, তখন আমি মিরপুর 6 নম্বর দিয়ে যাচ্ছিলাম। তো আমাদের যে ইলিয়াস মোল্লা সে হচ্ছে গিয়ে তার প্রচারণায় বের হয়েছে। তো প্রচারণায় যে বের হয়েছে সে হচ্ছে গিয়ে প্রায় 15-20 মিনিট হচ্ছে গিয়ে রাস্তাটা আটকানো, একের পর এক গাড়ি যাচ্ছে, গান বাজাচ্ছে, এক টাইমে ইলিয়াস মোল্লা আসলো, গাড়ি থেকে বের হয়ে গাড়ি থেকে দাঁড়ায় সে হচ্ছে হাতটা দেখাইতেছে। তো আমি তার দিকে তাকায় ভাবতেছি যে এটা একটা লার্জার দেন লাইফ ফিগার, ঠিক আছে, একটা ভিডিও গেমের লাস্ট বসের মতো লাগতেছিল, যে আরে মোটা সোটা কালা বিশাল বড় সেরা। তো আমি দেখতেছি অনেকক্ষণ ধরে, আমি দেখলাম, ভাবলাম যে অনেক ক্ষমতা হ্যান ত্যান এসি ভেবে টেবে আমি আমার কাজে চলে গেছি। তো এই যে তারপরে হচ্ছে গিয়ে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলো, 4 আগস্টে যে ছাত্রলীগ নামলো, সব নামলো, ছাত্রলীগও না আসলে তখন নামছে সবাই, আওয়ামী লীগের যত যা আছে সব নামছে। তো ইলিয়াস মোল্লাও কম চেষ্টা করে না, ইলিয়াস মোল্লা হচ্ছে বস্তিতে আগের রাতে খাওয়ায় টাওয়ায়, তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে লেগুনা ভরে টরে নিয়ে গেছে 10 নম্বর নিয়ে দাঁড়া করায় রাখছে। এখন তাদের তো কোনো মোরাল অব্লিগেশন নেই, নেতা চলে গেছে দুপুরবেলা, তারাও চলে গেছে দুপুরবেলা, ঠিক আছে, তারা খায় দুপুর পর্যন্ত ছিল। তো এখন কথা হইতেছে ইলিয়াস মোল্লা এই মিরপুরে না অনেক দিন ধরে ডমিনেট করছে। তো শেষমেশ না আসলে ডমিনেশনটা তার টিকে না, এগুলো চেঞ্জ হতেই থাকে, একের পর এক চেঞ্জ হইতেই থাকবে, এগুলো আসলে খুব একটা খারাপ কিছু না, চেঞ্জ আসে। এখন কথা হচ্ছে গিয়ে ছাত্র আন্দোলন আসলে আমাদের চিন্তাভাবনা না অনেক বেশি হচ্ছে গিয়ে আদার কালচার থেকে আর নিজেদের কালচার থেকে, দুইটার একটা অ্যামালগেমেশনে আমরা খুব বেশি ইনফ্লুয়েসড হয়েছি। তো ইনফ্লুয়েন্সের কারণে হচ্ছে গিয়ে দাঁড়ানোর একটা সাহস আছে, কথা বলার একটা সাহস আছে, কথা বলে ফেলি, কখনো হচ্ছে গিয়ে নিজের গা বাঁচানোর জন্য কৌতুকের হলে বলি, আর কখনো হচ্ছে গিয়ে সিরিয়াসলি বলি। তো কথা বলার অভ্যাস আছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, ভালো কিছু হবে। আর একটা কথা হইতেছে ওই যে লাস্ট একটা কথা, তো কথা বাড়া লাভ নেই, শেখ হাসিনা পদত্যাগের পরে লুটপাট যে হইলো, অনেকে হচ্ছে গিয়ে এটা নিয়ে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বলতেছে যে আমরা আসলে সভ্য না, আমরা আসলে স্বাধীনতা পাইছি, সভ্যতা পাইনি। তো এটা হইতেছে কলোনাইজাররা শিখায় গেছে আমরা অসভ্য, আমাদের সভ্যতা শিখাইতে হবে, মারাত্মক অসভ্য আমরা। তো ওইখান থেকে ওই জিনিসটা রয়ে গেছে আর কি। তো রয়ে যাওয়ার পরে এই কারণে এই কথা বলতেছে। ফ্রান্সের মানুষ 2 দিন পর পর রাস্তায় নামে যে কিছু একটা ভাঙা লাগবে, ওরা কি অসভ্য না? তাইলে সবাই অসভ্য। লন্ডনে এখন ঝামেলা চলতেছে, হ্যাঁ, ডিম মারে, জুতা মারে, যা ইচ্ছা তাই মারে। আমরা তো শেখ হাসিনারে জুতা মারি নাই। তো এখন কথা হইতেছে ওই জিনিসটা ওইভাবে দেখা উচিত না, যে তারা ছাগলের বাচ্চাও না, বাট এই জিনিসটা এনকারেজ করা যাবে না যে হ্যাঁ যান লুটপাট করেন, ডিসকারেজ করতে হবে, আবার মেনেও নিতে হবে যে জিনিসটা হইতে দেওয়া যাবে। এখন এই তো কথা। এখন বাকিটা আমরা ইন্ডিভিজুয়ালিস্টিকলি চিন্তা করতে হবে যে আসলে আমি নিজের ইমপ্রুভমেন্ট করলে দেশেরও ইমপ্রুভমেন্ট হবে, আমি যদি কিছু একটা করি দেশেরও কিছু একটা হবে। আমি নিজে পার্সোনালি MBBS করতেছি, আমি যদি ভালো একটা ডাক্তার হই আমি একটা 10 জনের সেবা দিতে পারবো। আমি 10 জনের থেকে ভিজিট না নিলে আমি তো তাদের কাছে অনেক বড় কিছু হয়ে গেলাম, আমার ভিজিট না নিলে কিছু যায় আসে না খুব একটা। 10 জন ডেলি যদি 10 জনের থেকে ভিজিট নাও নেই, বড় একটা ডাক্তার হয়ে কিছু যায় আসে না। তো ওই মেন্টালিটিটা ধরে রাখতে হবে যে যেখানে আসি ইন্ডিভিজুয়ালিস্টিকলি আমাদের ইমপ্রুভমেন্ট লাগবে। সোশ্যাল ইমপ্রুভমেন্ট তো আসবেই, ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্ট আসলে সোশ্যাল ইমপ্রুভমেন্টও আসবে। তো ওইটাই আমার নিজেকে ঠিক করতে হবে, বাইরেও ঠিক করতে হবে, সব মিলায় আস্তে আস্তে সবাই ঠিক হতে হবে, তখন গিয়ে সমাজ ঠিক হবে। আর সমাজ একদিনে ঠিক হবে না, 10 দিনেও ঠিক হবে না, 10 বছরেও ঠিক হবে না। মেন্টালিটি চেঞ্জ করতে হবে, মেন্টালিটি আস্তে আস্তে চেঞ্জ হবে। খুবই স্লো একটা প্রসেস, এভলিউশন যেরকম খুবই একটা স্লো প্রসেস, চোখে দেখা যায় না। বান্দর থেকে মানুষ কেমন হয়েছে এই কোয়েশ্চেন সারা জীবন শুনেই যাইতে হইতেছে। ওই রকম হচ্ছে গিয়ে গতকালকে স্বাধীনতা পাইলে আজকেই সভ্যতা আসবে না, একটু সময় লাগবে, সময় দিতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এইটাই। আমি 2-3টা জিনিসের নোট নিলাম, মানে জাস্ট মনে পড়লো সেই জিনিসগুলো একটু বলতে চাই। প্রথম জিনিসটা হচ্ছে মতামত ও ভিন্ন মত এই বিষয় নিয়ে। এটা আসলে আমরা জানি যে আসলে মানুষ তো একা বাঁচতে পারে না, খুব স্বাভাবিক। রবিনসন ক্রুসোরা ওই দ্বীপে টিপে গিয়ে থাকতো, এরপরে আমরা সবাই মোটামুটি সোসাইটিতে থাকি বা আগেও থাকতাম। যাই হোক, সেটা মজা করছি। মূল বিষয়টা হচ্ছে যে আসলে সোসাইটিতে যখন আমরা থাকি এইখানে বিভিন্ন ধরনের মতামত থাকে,
সেটা আসলে কেন থাকে সেটা একটা জটিল প্রশ্ন, কিন্তু এর আমরা মোটামুটি উত্তর সবাই জানি। আসলে আমি যে জায়গা থেকে বলতে চাইবো সেটা হচ্ছে যে হিউম্যান যে এক্সিস্টেন্স, মানুষের যে জীবন, সেই জীবনে খুব সহজ হিসাবে আমি যদি একটা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, আমার হিন্দু হওয়ার সম্ভাবনাই বেশি। আমি যদি একটা ব্রিটেনে জন্মাই তাহলে আমার খ্রিস্টান হওয়ার সম্ভাবনা বেশি। তো সবাই আমার ধারণা এই যুক্তিগুলো আমরা বুঝি। আর জেনজিদের তো কোনো কথাই নেই, এটা আসলে আমি সামগ্রিকভাবে বলার চেষ্টা করছি। তো সেখানে গিয়ে আমার যেটা আসলে একটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে আমাদের মতামত এবং ভিন্ন মতের যেই ব্যাপারটা, যে সোজা কথা হচ্ছে ডাইভার্সিটি যেটাকে বলে, বৈচিত্র্য। প্রকৃতির মধ্যে আমরা দেখি যে এই যে কোরআন শরীফে আছে যে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। তার মানে কি যে বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে পৃথিবীতে, সব কিছু আমরা বুঝিও না, কিন্তু আমরা যে কোনো কিছু নেই, যেহেতু হিউম্যান মাইন্ড, হিউম্যান ব্রেইন ওইভাবে চিন্তা করে, সে সব কিছু নিয়ে একটা চিন্তা করে, একটা সিদ্ধান্তে সে যাইতে চায়, কিছু একটা সে বইলা দেয়, তাই না? সে এরকম একটা জায়গা। এখন আমার বক্তব্যটা হচ্ছে এইটাই যে একটা সোসাইটিতে সকল মতের মানুষ থাকবে। আমরা কেউ এটা দাবি করতে পারি না যে আমি নিশ্চিতভাবেই জানি এটাই ঠিক, আর সবাই ভুল, ফলে ফাক এভরিওয়ান বা কিল এভরিওয়ান, বা ওরা মানুষই না, তাই না? এবং আরেকটা জিনিস আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, আমাদের বাঙালি যে জনগোষ্ঠী, তারা আসলে কোনো রকমের এই যে অতিরিক্ত যে একটা ফ্যানাটিসিজম বা এক ধরনের যে অতিরিক্ত একটা, সেটা আস্তিকদের হোক, সেটা যারা ধর্ম পালন করেন, মুসলমানদের হোক, হিন্দুদের হোক বা নাস্তিকদের হোক, যে আমরা জানি আমাদের এখানে রেকর্ড আছে এরকম যে সামাজিকভাবে কোনো কিছু না বুঝা একটা জায়গা থেকে ডিরেক্ট এক ধরনের অ্যাটাক করে দিলাম আমি। কিন্তু আমি কীভাবে আশা করতে পারি যে আমি কারো প্র্যাকটিসকে একদমই সম্মান করব না, তাদেরকে মানুষ হিসেবেই আমি মনে করব না, কিন্তু আমি ভাববো যে আমারটা শ্রেষ্ঠ এবং সবাই আমাকে খুব বাবা দিবে এবং ভাববে যে আমরা খুবই দুর্দান্ত, হ্যাঁ, বা মানে আমাদেরটা মেনে নিবে। এটা আমরা নিশ্চয়ই আশা করতে পারি না। এইসব ব্যাপারে তো হিউম্যান বিংয়ের সবসময়, হিউম্যান বিংয়ের আরেকটা অদ্ভুত জিনিস হচ্ছে ডবল ক্যাপচার। ডবল ক্যাপচার জিনিসটা কি? আপনি আমার সঙ্গে যেটা করবেন আমি আপনার সঙ্গে ওইটা করবো। ব্যাপারটা মোটামুটি এরকম সবার ক্ষেত্রেই। আপনি দেখেন, যদি আমরা একটা বন্ধুর সঙ্গে যখন আপনি কথা বলেন, দেখবেন আলাপের মেজাজটা মোটামুটি একই থাকে। সে আপনাকে ভালোবাসে যেহেতু আপনার সে বন্ধু, আবার আপনিও তাকে ভালোবাসেন। যে লোকটা আমাকে ঝাড়ি দিচ্ছে বা ঠেস মারতেছে, আমরা যদি আড্ডার মধ্যেও চিন্তা করি, আমরা কিন্তু তার সঙ্গে খুব একটা পছন্দ করি না। সো এটাকে ডবল ক্যাপচার বলে আর কি। মানে আমি আপনার প্রতি যেটা দিচ্ছি, আপনি আমার প্রতি সেটা দিচ্ছেন। এই জায়গাটা আমি সবার প্রতি একটা অনুরোধ করব, বিশেষ করে আমাদের প্রবীণ যারা আছেন, হ্যাঁ, যে আপনারা যদি এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এই জেনজিকে আমরা এখন সবাই বাবা দিচ্ছি। এটা আসলে আমাদের ওই ক্যামেরার পিছনে যিনি আছেন উনি মাত্র আমাদের বললেন। সো জিনিসটা বলা দরকার, আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখন আমাদের সবারই জেনজিকে খুবই ভালো লাগতেছে, তাই না? যে আমরা আসলে ওদেরকে ক্যাটাগরাইজই করতে পারি নাই, বুঝতেই পারি নাই যে তারা আসলে কীরকম। এখন দেখা যাচ্ছে তারা কোনো দুর্দান্ত জিনিস করে ফেললো, সো তারা সবাই অসাধারণ। কিন্তু কয়েকদিন পরে আপনি দেখবেন, আমি মোটামুটি 35-এর বেশি যারা আছেন বাংলাদেশের নাগরিক, এটা সবাইকেই বলছি, আপনি দেখবেন যে ধরেন ওরা হয়তো রাস্তা দিয়ে হাঁটতে প্রেম করতেছে। এখন আপনি যখন প্রেম করতেন 1990 সালে বা 80 সালে বা 70-এর দশকে, তখন আপনি একটু দূরেই থাকতেন বা একটু অন্তরঙ্গ হওয়ার জন্য আপনি তো বাসার মধ্যে করতেন। এই জিনিস আপনার দেখে ভালো লাগুক না লাগুক সেটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু এই জিনিসগুলা কারো ক্ষতি করে না। ওরা যদি ধরা যাক রাস্তার মধ্যে সে চুমু খাচ্ছে বা একটা মেয়ে সিগারেট খাচ্ছে বা একজনের ওড়না নাই বা এইটা সেইটা, বাংলাদেশের যেই সমস্ত বিষয়গুলো আছে, বা এইভাবে আমরা মানে যতভাবে আসলে ডিফারেন্সগুলো আমাদের মনে হয় যে এটা ডিফারেন্ট, এটা তো আমাদের মতো না, এটা ঠিক না, এরকম জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলছি যে কোনো হিউম্যান বিংই যদি অন্যকে কষ্ট না দেয়, অন্যের উপর অন্যায় না করে, তাহলে সে তার ব্যক্তি স্বাধীনতায়, মানে তার যে ব্যক্তির প্র্যাকটিসটা আছে সেটা সে করতে পারে। কেন করতে পারে? কারণ এটার চেয়ে কোনো ভালো সমাধান এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। আমরা এটা দাবি করতে পারি না, যেমন একসময় মার্কসিস্টরা দাবি করছিল যে পৃথিবীতে একমাত্র এটাই সত্যি। আমি যেহেতু মার্কসিস্ট পলিটিক্স করতাম, আমি বলছি যে এটাই সত্যি, অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করা যাবে না। হ্যাঁ, এই ধরনের, যেমন আমি প্রফেসর ইউনুসকে নিয়ে ফাঁকে একটা কথা বলি, যেমন আপনারা নিশ্চয়ই আজকে তার বক্তব্য শুনলেন। তো উনি যাই বলুক, কারণ নিঃসন্দেহে অনেক কিছু থাকতে পারে, উনি সুদখোর, এটা সেটা নানান কিছু, কিন্তু আমাদেরকে ভাই একটা সত্যি কথা বলেন তো, এক নম্বর বাংলাদেশে ওনার চেয়ে ভালো এখন কে হইতে পারতো? 2 নম্বর হচ্ছে উনি কি ওনার বক্তব্য শুনে আপনি বুঝেন নাই যে উনি ভালো লোক? অন্তত কি মানে এই যে হাসিনা, খালেদা, এখানে যা কিছু আছে আমাদের এখানে, ওদের চেয়ে যে ওনার দ্বারা বাংলাদেশের মানুষের উপকার হবে বেশি, এটা যদি আপনার একটু কাণ্ডজ্ঞান থাকে তাহলে আপনি বুঝবেন। এর উপরে যারা আশা করেন যারা সর্বোচ্চ বিপ্লবে, মার্কসিস্ট বিপ্লব যাই কিছু, সেটা ওই যেটা আমাদের একটু আগে একজন বললেন, যে আমাদের একজন আলোচক সোহেব বলছিলেন যে ইভলিউশনের মতোই এই জিনিসগুলো হচ্ছে খুবই স্লো প্রসেস হয়। কারণ এই জিনিসগুলো আমরা জানি, যেমন আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত কথা আছে যে বাংলাদেশের বিপ্লব যতটাই রাজনৈতিক ততটাই সাংস্কৃতিক। এই কথাগুলোই কিন্তু আসলে এখানে ঘুরে ফিরে হয়েছে। আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে যে সকল ভাষায়, সকলে আমার ভাষায় কথা বলবে না, কিন্তু একই কথা বলতে পারে। যেমন আমি আপনাদের হয়তো বলতাম না, কিন্তু এখন এই জিনিসটা মানে বলি। যেমন ধরেন পাশে যিনি বসে আছেন উনি আমার মা, উনি বোরকা পরা দেখলেন আপনারা।
তো ওনার সঙ্গে আমার সারাদিনই তর্ক হয় যে আল্লাহ আছে না নাই, এইটা সেইটা নানান কিছু, বা ধর্ম নিয়ে বা যেটা নিয়ে আমাদের বিরোধ, অনেক কিছু নিয়ে বিরোধ হয়। ওই উনি একটু আগে বলছিলেন ওনার বয়স 59, সো জেনারেশনগতভাবে আমাদের ইডিওলজি, আমাদের দেখা পৃথিবী সব কিছুই আলাদা। সেই জিনিসগুলো আমি বলবো যে এগুলো মেনে নেওয়া ছাড়া, এগুলো যদি আমরা এগুলো নিয়ে যদি আমরা খুবই অত্যন্ত তীব্রভাবে এগুলো নিয়ে যদি জায়গা উঠি, বা অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে অমিলগুলো আছে সেগুলোকে যদি আমরা পেসিমিস্টের মতো এই জিনিসগুলোকে যদি আমরা এগুলোর দিকে যদি তাকাই, এগুলো নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের যেই এই যে জুলাই বিপ্লব, সেটা কিন্তু আসলে খুব একটা ভালো জায়গায় যাবে না। আরেকটা জিনিস আমি যেটা বলবো, এটা আমার 1 নম্বর পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট হচ্ছে জনগণের ক্ষমতায়ন এবং ভয় নিয়ে। আমি জনগণের ক্ষমতায়ন একটু পলিটিক্যাল মনে হয়, এটা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আসলে জনগণের ক্ষমতায়নটা কি, মূলত পলিটিক্স জিনিসটা কি। আমি মনে করি পলিটিক্স জিনিসটা হচ্ছে আপনি যে মানে পলিটিক্স বলতে মানে জনগণের পলিটিক্সটা কি। আপনি যখন একটা দেশে আসেন, আমরা যে এই দেশটায় আসি, এই দেশটা যে আপনার দেশ, এই দেশটাই তো আমরা ভুলতে বসছিলাম। কেন? কারণ এটা আমাদের ভুলানো হয়েছে। 50 বছরের দীর্ঘ ঐতিহ্য দিয়ে বোঝানো হয়েছে যে তুমি যদি সরকারি দলের না হও, তুমি যদি আমার চামচা না হও, তাহলে তুমি কোনো রকমের কোনো জায়গায় আসলে তুমি যাইতে পারবে না, এবং তোমার মতামতের কোনোই স্বীকৃতি নেই। আবার যারা সরকার দলীয় লোকও থাকে, ওরাও যে নিজেদের ব্যক্তিগত মতামত আসলে দিতে পারেন, তা আমরা সবাই জানি যে দিতে পারেন না আসলে। তো এই জিনিসটা বাংলাদেশে 2024 সালের এই জুলাই বিপ্লব দিয়ে ঘটছে, এবং আমি আশা করবো আপনারা কেউ এই জিনিসটা ছাড়বেন না। যেই সালাই ক্ষমতা আসুক, প্রথম কথা হচ্ছে আমাদের, আমি মনে করি যে নিশ্চয়ই সবাই একমত হবেন, অন্তত যারা ইয়াঙ্গার জেনারেশন ওরা একমত হবেন, যে যাদের নেতৃত্বে, মোটামুটি যাদের নেতৃত্বে এখানে নিঃসন্দেহে ওরা নেতৃত্ব দিছে, আবার জনগণেরও একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই জায়গায় আমরা আর কিছু না হোক, মানে সেই নাহিদ হোক বা সার্জিস হোক বা যাই হোক, ওদের আমরা এখন দেখছি যে ফেসবুকে ওদের নামে নানান কিছু বের করা হচ্ছে, এটা সেটা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিপ্লবটা যেহেতু তারা মানে সবচেয়ে বড় কথা কি, যে একজন মানুষ আসলে কীরকম, ধরেন একজন মানুষ শিবির কিনা, একজন মানুষ জঙ্গি কিনা, একজন মানুষ এ কিনা সে কিনা, এটা আমরা কীভাবে বুঝতে পারি? তার কর্মসূচি দিয়া, তার যে কর্মসূচিটা সে যে দিল, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে উনি আসলে কি বলতে যাচ্ছেন। তো এইখানে এই যে ওনারা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাবনা দিচ্ছেন, ওইখানে ওনারা যে কথাগুলো বলতেছেন, এই জিনিস ওনারা মোটামুটি তো কিছু কথা বলছেন এখন ওনারা তো সরকার হয়ে বসেন নাই, সো ওনারা ওইভাবে বলছেন না, আমি মানে তরুণ নেতৃত্বদের কথা বলছি। তো এই যে ওনাদের যে বক্তব্য বা ওনাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের, আমরা এভারেজে সবাই একমত হইতে পারি যে এই জিনিসগুলো মানে ওনারা যদি একটা রাজনৈতিক দল তৈরি করেন বা যাই তো করেন, আমরা ওনাদের সঙ্গে আছি। কারণ কি, ওনারা এই জিনিসটা প্রমাণ করছে। ওনারা দীর্ঘ একটা মুভমেন্টের মধ্যে রক্ত করি বাংলাদেশে 1971 সালের পর থেকে এরকম অরাজকতা, এরকম খুন, এরকম রাষ্ট্র কর্তৃক দেশ মানে সরকার কর্তৃক খুন আমরা কোনোদিন দেখি নাই। সেই এত কিছুর পরেও তারা যেভাবে এই আন্দোলনটা নেতৃত্ব দিল, যেভাবে তারা একটা সফল বিপ্লবে আমাদেরকে নিয়ে আসলো, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তাদের উপর ভরসা করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আসলে একটা গভর্নমেন্ট কখনো তো চিরস্থায়ী একটা অসাধারণত্বের মধ্যে মানে আগে থেকেই থাকে না। আপনার যখন জনগণের অংশগ্রহণ থাকবে, আপনার মতামত থাকবে, নতুন আইডিয়া আসবে, সেই জিনিসগুলো দিয়েই একটা জিনিস নতুনভাবে তৈরি হইতে থাকবে। সেই জিনিসটা সুযোগকে আপনি আওয়ামী লীগে পাবেন না, বিএনপিতে পাবেন না, জামাতে পাবেন না, জাতীয় পার্টিতে পাবেন। এটা আমার দিক থেকে আমার কাছে মনে হয় আর কি, যে আমাদের যদি তরুণদের নেতৃত্বে এই জায়গাগুলো হয়, বা এই যে আমরা অলরেডি যাদের নেতৃত্বে একটা বিপ্লব সাধন করলাম, তাদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটতে পারে। আর আমি লাস্ট আরেকটা জাস্ট পয়েন্ট বলছি, 2 মিনিটের নিয়েছিলাম, আর একটু বেশি বলছি। সেটা হচ্ছে যে এই জিনিসটা কেউ ছাইরা দিয়েন না ভাই বোন, বা যারাই আছেন, এই জিনিসটাকেও ছাড়িয়ে দিয়েন না। যে এখন এটা বুঝতে হবে আমাদের, যে এখন হ্যাঁ ঠিক আছে, ধরা যাক সামনে যেই গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, আমরা কিন্তু এখন চাইলে এই যে একটা কালচার আমাদের তৈরি হয়েছে, যে আমরা চাইলে পৃথিবীর সবচেয়ে বদমাইশটারও ফালাই দিতে পারি, এই জিনিসটি হচ্ছে সবচেয়ে অসাধারণ বিপ্লব। আমি মনে করি সবচেয়ে অসাধারণ রাজনীতি, সবচেয়ে অসাধারণ জনগণের ক্ষমতায়ন। এই জিনিসটাকে কেউ ছাড়বেন না, এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। দুটা বিষয় মাথায় ঘুরছিল, জাস্ট মনে করলাম যে এই সময়ে বলে রাখি। প্রথম ব্যাপার হচ্ছে যে এখন যেহেতু আমরা একটা জয়লাভ করলাম, তো জয়লাভ করার পরে বাংলাদেশের ইন জেনারেল সব সাইড থেকে সব মানুষের ভিতরে ইয়াঙ্গার জেনারেশনের ব্যাপারে খুব একটা অত ভালো আইডিয়া না থাকলে বলতেছি না, বাট আমার পর্যন্ত বা আমার থেকে যারা বয়সে বড় তাদের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। বাংলাদেশের মানুষের একটা ধারণা হচ্ছে বা চাহিদা হচ্ছে, আমরা সবসময় এক ধরনের নবী খুঁজি। ধরেন একটা মানুষ ভালো কাজ করছে 10টা, তার একটা ফ্ল হয়তো কোনো একটা জায়গায় আছে, এই ফ্ল পাওয়া গেছে, এটা নিয়ে একটা অনেক হই হুল্লোড় হয় আর কি। তো স্বাভাবিকভাবে আপনি যেমন মানুষ, আপনার অনেক ভালো গুণ আছে, আপনারও খারাপ গুণ আছে। স্বাভাবিকভাবে আপনাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও ভালো গুণ আছে, তাদেরও খারাপ গুণ আছে। ওই বিবেচনাটা করতে পারা, যে এই ধরনের আপনার ইমোশনকে, যে হ্যাঁ একটা খারাপ থাকলেই আপনি যে তার পিছন থেকে, তার সাপোর্ট থেকে সরে যাচ্ছেন, এই জিনিসগুলোকে কিন্তু দিন শেষে মেজর পলিটিক্যাল পার্টিগুলোই আপনাদের ভিতরে বিভাজন করার জন্য ইউজ করবে।
ঠিক আছে, আপনাদের ভিতরে বিভাজন তৈরি করার জন্য ইউজ করবে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় ব্যাপারই ছিল এই ধরনের কোনো গুজবকে, তাদের এই প্রোপাগান্ডাগুলোকে আমরা কেউই পাত্তা দিইনি। আমাদের কাছে সবার কাছেই মনে হয়েছিল রবিবারে কত না আওয়ামী লীগ নামবে, 4 তারিখে কত না ছাত্রলীগ নামবে, নেমে তো আমাদেরকে পাগল বানিয়ে দিবে, একদম শেষ হয়ে যাবে। সবচেয়ে বড় আমাদের এই মিরপুরেই সবচেয়ে বড় ফাইটটা তাদের সাথে হয়েছিল। ইভেনচুয়ালি দেখা গেছে ছাত্র জনতাই কিন্তু মাঠে টিকে আছে। তো আমার কাছে মনে হয় ওই বিশ্বাসটা নিয়েই আমরা সামনে আগাই এবং পরস্পরের প্রতি ওই বিশ্বাসটা আরও বেশি স্থাপন করি, নেতৃত্বের প্রতিও স্থাপন করি এবং সর্বোপরি একটা ডেমোক্রেটিক কালচার যেন আমরা আস্তে আস্তে তৈরি করতে পারি একজন আরেকজনের ভিতরে। যে বিভিন্ন মত, ভিন্ন মত, আমরা যে বৈষম্যের কথা বলছি বা একটু আগে হাবিব বললো যে বিভিন্ন মত থাকবে একসাথে এই জায়গায়, একটা ব্যাপার হচ্ছে যে আপনার একটা মত থাকতে পারে, আমার একটা মত থাকতে পারে। তো যদি আমরা কোনো একটা বিষয়কে নিয়ে এই মতগুলো এক্সচেঞ্জ করছি, যে একটা সমস্যা আছে সেটাকে নিয়ে এক্সচেঞ্জ করছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেন ডেমোক্রেটিকভাবে ভালো রাস্তাটা খুঁজে নিয়ে আসতে পারি। আমার মতটা নেওয়া হলো না বলে আমার মন খারাপ, আমি আর থাকবো না, আমি চলে যাব। ওর মতটা নেওয়া হয়েছে, এটা ওর দল, ব্যাপারটা এমন না। ওর মতটা নেওয়া হয়েছে কারণ ওর মতটা আপনার এবং আমার দুইজনের জন্যই সবচেয়ে ভালো ছিল। আমাদের মতটা থেকে ওই মতটা ভালো ছিল, যুক্তিতর্কের মাধ্যমে বোঝা যাচ্ছে বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বোঝা যাচ্ছে, তাই সেই জিনিসটাকে নিয়ে সামনে যাওয়া হচ্ছে। তো যদি এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা দলের ভিতরে থাকে, যেটা আসলে আমরা গণতন্ত্র বলতেছি, কিন্তু আপনারা গণতন্ত্রের জায়গা থেকে দেখেন গণতন্ত্রের বেসিক আইডিয়াই আমাদের মেজর পলিটিক্যাল পার্টির ভিতরে নাই, রাজতন্ত্রের মতো কাঠামো চলছে, ঠিক আছে। এবং এই যে গণঅভ্যুত্থান হলো, গণতন্ত্রের জন্য, ন্যায়ের জন্য আমরা একটা স্বৈরশাসককে উৎখাত করলাম। উৎখাত করার পরে তার ছেলে বলল যে শেখ পরিবার আর কখনো রাজনীতি করবে না, তাদের রাজনীতি অনেক হয়ে গেছে। সেই দিনকে রাত্রেবেলা আমরা দেখলাম আমাদের অপোজিট পার্টির নেতাকে, যে বিভিন্ন চুরির দায়ে মুসলেকা দিয়ে চলে গেছিল একদিন, তাকে আবার ফিরে নিয়ে এসে কিন্তু রাজতন্ত্রই কায়েম করবে। তাদের ভিতরে কিন্তু এই আবেগটা ঢুকে নেয়, তারা কিন্তু বুঝতে পারে না যে এইখানে জনমানুষের চাহিদা কি, জনমানুষ কি চায়, কি বুঝতে চায়। এটা একটা পয়েন্ট। আর আরেকটা বিষয় জাস্ট ছোটো করে বলতে চাবো, যে সেটা হচ্ছে 71 সালে আমরা জিতেছি, ফ্রন্টে যুদ্ধ করছি, ঠিক আছে, শক্তির যুদ্ধে কিন্তু আমরা জিতছি, রক্তের যুদ্ধে কিন্তু আমরা জিতছি, কিন্তু আমরা হারছি বুদ্ধির যুদ্ধে। জনগণ বুদ্ধির যুদ্ধে হারছে। ওই সময় কিভাবে হারছে জনগণ বুদ্ধির যুদ্ধে? এই যে 50 বছর আপনাকে একবার এপার আর একবার ওলট পালট করে, ঠিক আছে, সেই আপনার উপনিবেশিক সংবিধান, উপনিবেশিক আইনি কাঠামো দিয়ে কখনো চেঞ্জ করার কথা আওয়ামী লীগ বিএনপি কেউই আপনাদেরকে বলে না, কেউ কখনো বলবেও না। কারণ এটা দিয়ে তারা আপনাদেরকে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস বুঝাবে এবং বুঝিয়ে তারা তাদের ক্ষমতা যেন কুক্ষিগত করে রাখতে পারে। আইনের সঠিক শাসনের মাধ্যমে যেন আপনি একজন সাংসদকে চ্যালেঞ্জ করতে পারেন, ঠিক আছে, যে কোনো সোসাইটিতে যে কোনো ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করতে পারেন, সেই সুযোগ যেন আপনার কাছে না দেওয়া হয়, সেই আইনের মারপ্যাচ ফাঁক কিন্তু ঠিকই রেখে দেওয়া হয়েছে। তো আমি আসলে সবার কাছে এই আশাটা ব্যক্ত করব যে এখন কিন্তু এই যে বিপ্লবটা কন্টিনিউ হবে ঠিকই, কিন্তু কন্টিনিউ হবে কোন জায়গায়? কন্টিনিউ হবে বুদ্ধিভিত্তিক জায়গায়, যেখানে আপনি ডেমনস্ট্রেশন করবেন পিসফুলি এবং আস্তে আস্তে এই জিনিসগুলোকে আপনি নিয়ে আসবেন, আপনার অধিকারগুলো আপনি আদায় করবেন। আমি সবার কাছে বলবো, আশা করব যারা বিশেষ করে যারা এই মাঠে ডেমনস্ট্রেশন করেছেন, তরুণরা, যারা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছেন, সবার ভিতরে বলবো বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কী, বাংলাদেশ রাষ্ট্রটা আসলে কিভাবে চলে, বাংলাদেশের রাষ্ট্রের আইন কেন সংসদকে চাপ দিতে পারতেছে না, কী কারণে আমাদের বিচার বিভাগ, কী কারণে আসলে মুক্ত হওয়ার পরও মুক্ত না, কেন মুক্ত না আমাদের বিচার বিভাগ, আমাদের ফাঁকটা কই? এই ফাঁকগুলোকে যেন সবাই সবার সাথে আলোচনা করতে করতে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংগুলো যেন আমরা খুব দ্রুত গড়ে তুলি। তাহলেই আপনাদেরকে প্রতিবারের মতো, কারণ ওই 91তেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কথা বলছে, 2008-এ 111-এর সময় সংস্কারের কথা বলছে, সংস্কার কিন্তু হয় না। সংস্কারের নামে আপনাদেরকে সবসময় বোঝানো হয় একটা ভিন্ন ধরনের একটা সরকারের রূপ, একটা সরকারের আইডিয়া, যে এরকম একটা সরকার হবে বা ওইরকম একটা সরকার হবে, কিন্তু সরকারের পিছে যে আইনি ব্যবস্থা, যে আইনি কাঠামো, সেই কাঠামোতে কেউই কখনো যায় না, সবসময় তাদের নিজেদের পাওয়ার পলিটিক্স প্লে করার জন্য। তো আমি চাবো সবাই যেন ওই বিষয়ে আরও সচেতন হয়, পড়াশোনা বাড়ায় এবং মানুষের ভিতরে এই কমন সচেতনতা দেখে এই যে রাজনৈতিক দলগুলো আছে এরা যেন ভয় কাঁপে, এরা যেন ভাবে যে এদের সাথে আমাদের বুদ্ধিভিত্তিক পলিটিক্সে আমরা পারতেছি না, শক্তির পলিটিক্সে আমাদের সাথে পারেই নাই। আশা করি গুজবের পলিটিক্সে, অপপ্রচারের পলিটিক্সে এবং এই জায়গাগুলো বুদ্ধির পলিটিক্সও তারা আমাদের কাছে খুব দ্রুতই পরাজিত হবে। যে আরেকবার একটু নিলাম খুবই সেলফিশভাবে, যদিও এটা নাকি এখন জেনজিদের একটা বৈশিষ্ট্য। আমি জেনজি, জেন বুমার, জেন এক্স, সাইন জেনারেশন এটা খুবই জানতাম, বাট খালি করি নাই। আজকে একটু শিওর হইলাম যে আমি জেনজির এটা ছেলে। তো জেনজির আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আপনার আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে কি আমরা খুবই ক্রুড কথাবার্তা বলি, আমাদের বুদ্ধিমাত্রা, বই পড়া, পড়ালেখা, সৃজনশীলতা অনেক আছে, কিন্তু আমাদের কথাবার্তা একটু ক্রুড হয়।
এটা একটা ঝামেলা। এটা ঝামেলাটা কেন, ঔপনিবেশিক শাসন বা বৈদিক শাসন বা ওই ব্রিটিশ আমল থেকেই আমাদের মধ্যে একটা দাসত্ব বা একটা স্লেভ মেন্টালিটি তৈরি হয়েছে, যেটা যেটা প্রকাশ পায় হচ্ছে গিয়ে অমায়িকতা থেকে। অমায়িকতা থেকে কীভাবে প্রকাশ পায়? আমি খুবই সুপুত্র, আমাকে কন্যার পিতা দেখা মাত্রই বলবেন সুপুত্র, এরকম একটা ছেলে। আমাকে আমার আন্টি কখনো বেয়াদব বলতে পারবে না, আমার বাপ মা কেউ বেয়াদবি বলতে পারে না, আমার পরিবারে কেউ বেয়াদব বলতে পারে না। এটা আমি কিন্তু আসলে কেমন আমি জানি, বা আমার বন্ধু বান্ধব জানে, বা যারা কথা বলতে পারি তারা জানে। এটা কেন জানি? এটা জানে হচ্ছে কি, আমি খুবই চুপচাপ থাকি। আমি আমার ঘরের মধ্যে কোনো কথা বলি না, প্রয়োজন বাদে কোনো কথা বলি না। কেন কথা বলি না? কথা না বলাটা ভদ্র হওয়ার সবচাইতে সহজ উপায়। কথা না বলাটা ভদ্র হওয়ার সবচাইতে সহজ উপায়। কথা না বললে আপনার দোষ নাই, কথা না বললে আপনার ভুল নাই, কথা না বললে আপনার ইচ্ছা নাই, স্বপ্ন নাই, এবং আপনি যাদের বিপক্ষে কথা বলবেন তারাও শান্তিতে ঘুমাবে। কথা না বলা সবচেয়ে ভদ্র উপায়, এই জন্য আমি কথা বলিনি, কিন্তু এখন কথা বলবো। এখন জেন জিতে সবার কথা বলার প্রয়োজন। আমি বেয়াদবির অ্যাডভোকেট। এই বেয়াদবি সেই বেয়াদবি না। বেয়াদবি হচ্ছে গিয়ে যখন আমাদের বড়রা কোনো অন্যায় করে, কোনো ভুল করে, দেখা যায় যে অনেক এক্সাম্পল আছে যে আমার মা কি বলে চায়ের কাপটা ভেঙে ফেলছে, আমি হাজারবার ভেঙে আমাকে বকবে, আমি কিছু বললে তখন আমার উপরেই মানে মার পড়বে, ওটা অন্য হিসাব। বাট এইটা আমি আমার বাবা মাকে রিকোয়েস্ট করি, আমার ছোটো ভাইয়ের ক্ষেত্রে আমার বাবা মাকে বলি, আমার খালা খালুকে বলি, আমার ভাই বোন কাজিনদেরকে বলি, আমাদের ভাইরা যারা আর কি পরবর্তীতে সংসার তৈরি করবে বা পরিবার বিস্তার করবে তাদেরকে আমি বলতেছি যে এই কথাগুলো থামানো যাবেন না। তারা যদি অন্যায়ের বিরুদ্ধে এসে বেয়াদবি করে, ওটা বেয়াদবি না, ওটা বেয়াদবি না। আর আমার জেনজি মানে আমার যারা আছে জেন আলফা বা যারা আছে ছোটরা আমার সমবয়সী, আমার বয়সের কাছাকাছি, তাদেরকে আমি বলবো যে ভাই বেয়াদবি করো, বেয়াদবি করার প্রয়োজন। আজকে বেয়াদবি করছে বলেই শেখ হাসিনা ছাড়ছে, ঠিক আছে? শেখ হাসিনা ছাড়ছে, এই কাদের, তারপর হাসিনা, এরা আমাদেরকে বহুত বেয়াদব বলছে। আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে বা মৌলবাদীর বিরুদ্ধে বা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলি, আমাদের বেয়াদবি বলা হয়। এখন এটা আমাদের সম্মানের ব্যাজ, উপাধি, এটা আমাদের সম্মানের উপাধি। আরেকটা কথা বলতে চাই যে অনেকেই আছে যে দেশে কিছু হইলেই দেশ ছেড়া পালায় যাব, এরা মেন্টালিটি লাগে। দেশ ছাড়া আপনারা বিদেশ যান, রেমিটেন্স পাঠান, দেশের উন্নতি করেন, বিদেশ থেকে আপনারা টেকনোলজি আনেন, বিদেশ থেকে আপনারা আরও উন্নতিটা আনেন, তাই তো? আইডিওলজিটা আনেন, বইটা আনেন, লেখা আনেন, পড়ালেখা আনেন, পিএইচডি আনেন, জ্ঞান আনেন, কিন্তু পালায় যাওয়ার কিছু নাই। আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন, আপনি যদি ন্যায় থাকেন, আপনি যদি আপনার অন্তরে শান্তি থাকে, আপনার ঘুমাইতে পারেন ঠিক মতো যে আমি চুরি করে খাই নাই, বা আমি কারো ঠকায় খাই নাই, কারো ক্ষতি করি নাই, যাই করেন কারো ক্ষতি করি নাই, এটা থাকে, তাহলে দেশ পালানোর দরকার নেই। আপনি যদি কতে কাদের বলা না হন, তাহলে কতে কাউয়া কাদের বা খতে খাম্বা তারেক আপনারা দেশ ছাড়া পালাতে দিবে না, পালাতে হবে না তাদের কথায়, ঠিক আছে? ধন্যবাদ শামস। আমাদের আসলে অনুষ্ঠান কিংবা আড্ডা বা সুসংগঠিত পডকাস্ট আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা আরও কিছু কথা নিয়ে আবারও আসবো, আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।